I am Dr. Abhijit. I am registered medicine Faridpur Medical College Hospital. আজকে আমরা যে জিনিসগুলো ডিসকাশন করব তার মধ্যে রিউমাটোলজি ব্রাঞ্চ থেকে আপনাদেরকে যে সমস্ত ভাইভা এবং সিনারিও বেসড কোশ্চেন হতে পারে সেই কোশ্চেনগুলো আজকে আমরা ডিসকাস করব। তো এই কোশ্চেনগুলো মূলত আমি নিজে ব্যক্তিগতভাবে সিলেক্ট করিনি, আসলে আপনাদেরই বিভিন্ন মেডিকেল কলেজের স্টুডেন্টদের সাজানো কিছু কোশ্চেন, প্রায় 100-র মতো কোশ্চেন আমার কাছে রিকোয়েস্ট এসেছে যে এইগুলোর আনসার ভাইভাতে বা লং কেসে কি ধরনের আনসার দেওয়া যেতে পারে, কি কি ধরনের কোশ্চেন হতে পারে, সেরকম প্রায় 100 কোশ্চেনের আনসার আজকে আমি চেষ্টা করব দেয়ার। তো আমরা প্রথমে যেটা দেখব যে প্রথম যে কোশ্চেনগুলো আছে সেগুলো হচ্ছে, একটু আমরা দেখি যে ফার্স্ট কোশ্চেন কি আছে। দেখুন, প্রথম কোশ্চেন আছে যে সিঙ্গেল জয়েন্ট পেইন অ্যান্ড সোয়েলিং, মানে একটা সিঙ্গেল জয়েন্টের পেইন এবং সোয়েলিং হলে কি কি ধরনের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে, এটা ছিল আপনাদের ফার্স্ট কোশ্চেন। তো এটা আসলে খুবই কমন একটা কোশ্চেন, ভাইভাতে যখন টেবিল ভাইভা আপনারা দিবেন, অথবা এটা কিন্তু অনেক সময় লং কেসে বা শর্ট কেসেও থাকতে পারে যে হোয়াট ইজ দি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ এ সিঙ্গেল জয়েন্ট পেইন অ্যান্ড সোয়েলিং। তো এখন আসলে আমি যে প্রথম লেকচারটি নিয়েছিলাম যে অ্যান ইন্ট্রোডাকশন টু রিউমাটোলজি, আপনার মানে সেই কোশ্চেনের স্লাইডটা দেখা লেকচারে যাচ্ছে না কিন্তু এটা স্যার, আপনার কোশ্চেনের স্লাইডটা দেখা যাচ্ছে না। স্লাইড শো হচ্ছে না। না স্যার, হচ্ছে আপনার শুধু মানে কোশ্চেনের স্লাইড দেখা যাচ্ছে না। মানে স্ক্রিন শেয়ার হচ্ছে, স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে, কিন্তু আপনার মানে কোশ্চেনের যে একটা স্লাইড, প্রথম যে কোশ্চেনটা আপনি বলেছেন ওই কোশ্চেনের স্লাইডটা দেখা যাচ্ছে না। স্যার হ্যাঁ, এখন স্যার মানে হ্যাঁ ফার্স্ট স্লাইডে তো চারটা হ্যাঁ কোশ্চেন হ্যাঁ আছে, সিঙ্গেল জয়েন্ট পেইন এন্ড হ্যাঁ হ্যাঁ এগুলো দেখা যাচ্ছিল না, এখন দেখা যাচ্ছে স্যার। মনে হচ্ছে নেটওয়ার্কে একটু আজকে সমস্যা হচ্ছে ভালো রকমেরই। তো ঠিক আছে, এখন কি দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমি কি শুরু করব? জি স্যার, আপনি শুরু করতে পারেন। আচ্ছা, তাহলে আপনাদের প্রথম যে কোশ্চেনটি ছিল যে সিঙ্গেল জয়েন্ট পেইন এন্ড সোয়েলিং এর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি হবে। তো এটা আসলে খুবই কমন একটি কোশ্চেন, আসলে খুবই একটি কমন কোশ্চেন। আপনাদের টেবিল ভাইভা যখন হবে তখন রিউমাটোলজি সেকশন থেকে এই কোশ্চেনটি স্যারেরা খুবই কমনলি করে থাকেন যে সিঙ্গেল জয়েন্ট পেইন এন্ড সোয়েলিং, মানে অ্যাকচুয়ালি বিষয়টি হচ্ছে মনোআর্থ্রাইটিস, মানে সিঙ্গেল জয়েন্টের পেইন এন্ড সোয়েলিং। তো হোয়াট আর দি কজেস অফ মনোআর্থ্রাইটিস, এটা এটা আপনাদেরকে মাথায় আনতে হবে। তো আমি যে প্রথম লেকচারটি নিয়েছিলাম যে অ্যান ইন্ট্রোডাকশন টু রিউম্যাটিক ডিজিজ, সেই লেকচারটি আমি জানি না আপনারা কে কে করেছিলেন। তো সেই লেকচারে কিন্তু এটা বিস্তারিতভাবে সুন্দরভাবে আনসার দেওয়া ছিল। এখন একটি সিঙ্গেল জয়েন্টের পেইন অ্যান্ড সোয়েলিং মানে মনোআর্থ্রাইটিসের কিন্তু অনেক কজ আছে, সেই কজগুলো সবকিছু আসলে পরীক্ষার সময় বলা সম্ভব না। তো প্রথমে আমরা ডিসকাস করি যে কি কি কজ হতে পারে একটা সিঙ্গেল জয়েন্টের পেইন অ্যান্ড সোয়েলিং অথবা মনোআর্থ্রাইটিস, এর কি কি কজ হতে পারে। আগে আমরা ব্রড হেডিং এ চিন্তা করব, এরপরে আমরা বলবো কমন কোশ্চেন, কমন আনসার গুলো কি হবে, অর্থাৎ কমন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হবে সেটা আমরা পরে বলবো। তো প্রথমে আমরা যদি চিন্তা করি যে হোয়াট আর দি কজেস অফ মনোআর্থ্রাইটিস অথবা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ মনোআর্থ্রাইটিস, তাহলে কি কি আছে। তো আমরা সেই প্রথম লেকচারের যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে প্রথমে আমরা বলেছিলাম যে মনোআর্থ্রাইটিসের 1 নম্বর কজ হতে পারে ইনফেকশন। ইনফেকশন বলতে কিরকম, ব্যাকটেরিয়াল ইনফেকশন বা সেপটিক আর্থ্রাইটিস আমরা বলবো। এখানে টিউবারকুলার আর্থ্রাইটিস হতে পারে। এছাড়া আরো কিন্তু অন্যান্য ধরনের ইনফেকশনও হতে পারে, যেমন ভাইরাল, ফাঙ্গাল, স্পাইরোকিট ইনফেকশন, এগুলো হতে পারে।
তো ইনফেকশনের পরে এছাড়া আর কি হতে পারে? আমরা বলেছিলাম যে ক্রিস্টাল ইনডিউসড আর্থ্রাইটিস, বা ক্রিস্টালাইন আর্থ্রাইটিস। এটার আন্ডারে আমরা বলেছিলাম গাউট হতে পারে, সিউডো গাউট হতে পারে। এছাড়া আর বলেছিলাম যে আমরা হিমার্থ্রোসিস হতে পারে, হিমার্থ্রোসিস মানে জয়েন্টের মধ্যে ব্লাড অ্যাকুমুলেশন হয়ে জয়েন্টটি ফুলে যাওয়া। তো এরকম হিমার্থ্রোসিস কি কারণে হতে পারে? হতে পারে একটা ট্রমা থেকে হতে পারে, অথবা পেশেন্টের যদি ক্লোটিং ডিসঅর্ডার থাকে, যেমন হিমোফিলিক আর্থ্রাইটিস, অথবা যদি পেশেন্টের কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ পেয়ে থাকেন, তাহলে সেই অ্যান্টিকোয়াগুলেন্টের কারণে জয়েন্টের মধ্যে ব্লিডিং ম্যানিফেস্টেশন হতে পারে, ফ্র্যাকচার হতে পারে, যে কোনো একটা ট্রমা থেকে ফ্র্যাকচার হয়ে হিমার্থ্রোসিস হতে পারে। এছাড়া আরো কিছু অথবা মেটাস্টেসিস, সেগুলো থেকেও কিন্তু মনোআর্থ্রাইটিস হতে পারে, হিমার্থ্রোসিস হতে পারে। এছাড়া আদার যে কিছু টিউমার আছে, যেমন লিউকেমিয়া, কন্ড্রোসার্কোমা, অস্টিওমা, সেগুলোতেও মনোআর্থ্রাইটিস হতে পারে। তো এগুলো আসলে রেয়ার কজ, কিন্তু কমন যে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস আছে, যে সমস্ত আছে, সেইগুলো কিন্তু মাথায় আনতে হবে। সেগুলোর মধ্যে যেমন একটা রিমাটয়েড আর্থ্রাইটিসের মনোআর্টিকুলার প্রেজেন্টেশন হতে পারে, স্পন্ডাইলো আর্থ্রাইটিসের যে ভ্যারাইটি গুলো আছে, যেমন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, সোরিয়েটিক আর্থ্রাইটিস, ইনফ্লামেটরি বাউল ডিজিজ অ্যাসোসিয়েটেড আর্থ্রাইটিস, সেগুলোরও কিন্তু মনোআর্টিকুলার প্রেজেন্টেশন হতে পারে। পেশেন্টের সার্কয়েডোসিস হতে পারে, পেশেন্টের অস্টিও আর্থ্রাইটিস হতে পারে, এমনকি ফরেন বডি রিয়াকশন বা প্লান্ট ফাউন্ড সাইনোভাইটিসও হতে পারে। তো এই যে অনেকগুলো কজ আছে, তো সেই কজগুলো আসলে পরীক্ষার সময় আপনারা প্রায় মনে রাখতে পারেন না। সেক্ষেত্রে আমি বলবো যে হেডিং গুলো যদি আপনারা মনে রাখেন, যেমন ইনফেকশন থেকে সেপটিক আর্থ্রাইটিস, টিউবারকুলার আর্থ্রাইটিস, আদার ইনফেকশন আপনাকে বলতে হবে না। তারপরে ক্রিস্টাল ইনডিউসড আর্থ্রাইটিসের মধ্যে গাউট, সিউডো গাউট, হিমার্থ্রোসিসের মধ্যে ট্রমা, ফ্র্যাকচার, হিমোফিলিক আর্থ্রাইটিস। তারপরে টিউমারের মধ্যে পিগমেন্টেড ভাইলোনোডিউলার সাইনোভাইটিস, লিউকেমিয়া হতে পারে, কন্ড্রোসার্কোমা হতে পারে। ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের মধ্যে রিমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, স্পন্ডাইলো আর্থ্রাইটিসের আদার ডিজিজ হতে পারে, এমনকি অস্টিও আর্থ্রাইটিস হতে পারে। এভাবে যদি আপনারা হেডিং গুলো মনে রাখেন এবং প্রত্যেকটা হেডিং থেকে যদি আপনারা দু একটি কজ বলতে পারেন, তাহলে কিন্তু আনসার কমপ্লিট। এখন সবচেয়ে কমন কজ গুলো কি কি? এই যে অনেকগুলো কজ আছে, সেই কজগুলোর মধ্যে কমন যে কজগুলো হচ্ছে মনোআর্থ্রাইটিসের ক্রিস্টাল ইনডিউসড আর্থ্রাইটিস, গাউট, সিউডো গাউট। তারপরে হতে পারে ট্রমা, হিমার্থ্রোসিস হতে পারে, এবং স্পন্ডাইলো আর্থ্রাইটিসের যে ভ্যারাইটি গুলো আছে সেগুলো হতে পারে রিঅ্যাক্টিভ, সোরিয়েটিক, আর হচ্ছে আইবিডি অ্যাসোসিয়েট। এগুলো হচ্ছে কমন কজ। তো আপনারা আমার ক্লিনিক্যাল টিপস হবে, আপনারা হেডিং গুলো মনে রাখবেন এবং সেই হেডিং গুলো থেকে দু একটি কজ বলার চেষ্টা করবেন। আর তাও যদি না বলতে পারেন, তাহলে কমন কজ গুলোর মধ্যে ক্রিস্টাল ইনডিউসড, ট্রমা, হিমার্থ্রোসিস, আর হচ্ছে স্পন্ডাইলো আর্থ্রাইটিসের যে ভ্যারাইটি গুলো আছে, রিঅ্যাক্টিভ, সোরিয়েটিক এন্ড আইবিডি। এভাবে আপনারা খুব সংক্ষেপে আনসার করতে পারেন। তাহলে মোটামুটি আমি বিশ্বাস করি যে মানে ইওর এক্সামিনার উইল বি স্যাটিসফাইড। নাম্বার 2 কোশ্চেন আছে। সেকেন্ড কোশ্চেনটি আমি জানি না কে করেছেন। সেকেন্ড কোশ্চেনটি আছে জেনেটিক কজেস অফ জয়েন্ট পেইন। অ্যাকচুয়ালি আমি জানি না যে এই ধরনের কোশ্চেন আপনাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে করা হবে কিনা, বিকজ ইট ইজ এ এরিয়া অফ পোস্ট গ্রাজুয়েট এক্সামিনেশন। জেনেটিক কজেস অফ জয়েন্ট পেইন সাধারণত কিন্তু জিজ্ঞেস করার কথা না, কিন্তু যেহেতু কেউ একজন কোশ্চেনটি করে ফেলেছেন, তাহলে আমি এটার আনসার দিয়ে দিচ্ছি। আমি বলবো যে অনেকগুলো জেনেটিক ডিজিজ আছে যেগুলোতে বোনস, কার্টিলেজ, কানেকটিভ টিস্যু ইনভলভমেন্ট হয়। সেই সমস্ত জেনেটিক কজগুলোতে এরকম জয়েন্ট পেইন হতে পারে। তো কমন কয়েকটি মানে জেনেটিক ডিজিজ আমি আপনাদেরকে বলছি যে এগুলোতে জয়েন্ট পেইন হতে পারে। কি কি আছে? প্রথমে যদি আমি বলি যে স্কেলেটাল ডিসপ্লাসিয়া,
স্কেলেটাল ডিসপ্লাসিয়া নামে একটা গ্রুপ অফ জেনেটিক ডিজিজ আছে, যেখানে স্কেলেটাল ডিসপ্লাসিয়া ডেভেলপ, স্কেলেটনের মেল ডেভেলপমেন্ট হয়ে থাকে, সেই স্কেলেটাল ডিসপ্লাসিয়া। এর আন্ডারে কিন্তু অসংখ্য রোগ রয়েছে, অসংখ্য ডিজিজ রয়েছে। কমন হচ্ছে অ্যাকন্ড্রোপ্লাসিয়া, একটা জেনেটিক কজ অফ কার্টিলেজ অ্যাবনর্মালিটি, অ্যাকন্ড্রোপ্লাসিয়া, এটা হতে পারে। এছাড়া কিছু জেনেটিক কজ আছে যেগুলোকে বোন এফেক্ট করে, বোনস এফেক্টেড হয়, যেমন সেগুলোর মধ্যে একটা আছে, মানে মোস্ট কমন যেটা অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, সেটাতে এরকম জয়েন্ট পেইন হতে পারে। এছাড়া কানেকটিভ টিস্যু ডিজিজ, কিছু জেনেটিক কানেকটিভ টিস্যু ডিজিজ আছে, যেগুলোর মধ্যে যেমন আমি বলবো যে ইহলার ডানলস সিনড্রোম। ইহলার ডানলস সিনড্রোমে কিন্তু এরকম জয়েন্ট পেইন হতে পারে। ইহলার ডানলস সিনড্রোমটা কিরকম? এখানে কানেকটিভ টিস্যু ডিজিজ ইনভলভমেন্ট হয়, যেখানে স্কিন ফ্রাজিলিটি থাকে, জয়েন্টের হাইপার মোবিলিটি থাকে এবং সারা শরীরে পেশেন্ট পেইন কমপ্লেন করে থাকেন। আরেকটি জেনেটিক কানেকটিভ টিস্যু ডিজিজ আছে মারফান সিনড্রোম। আপনারা সবাই হয়তো এই নামটি জানেন যে মারফান সিনড্রোম। এখানে আই এফেক্টেড হয়, কার্ডিওভাস্কুলার সিস্টেম এফেক্টেড হতে পারে, এবং এছাড়া আরো বলবো স্কিন ইনভলভমেন্ট হতে পারে। মারফান সিনড্রোম, যেখানে একটা টল স্টেচার থাকে, পেশেন্টের ডিসলোকেশন অফ দ্য জয়েন্ট থাকতে পারে, কার্ডিক ইনভলভমেন্ট থাকতে পারে, এরকমের সমস্যা থাকতে পারে। এছাড়া আরো কিছু ডিজিজ রয়েছে, যেমন লোয়েস ডায়েস সিনড্রোম। তো এই হোয়াট ইজ লোয়েস ডায়েস সিনড্রোম? এখানে সাধারণত আর্টারিয়াল অ্যাবনর্মালিটি থাকে, জেনারেলাইজড আর্টারিয়াল টর্সিওসিটি থাকে, অ্যাওর্টিক ডিসেকশন থাকতে পারে। এটাকে বলে লোয়েস ডায়েস সিনড্রোম। এছাড়া খুব রেয়ারলি আরেকটি জেনেটিক ডিজিজ হতে পারে, যেটাকে বলা হয় কনজেনিটাল কন্ট্রাকচুরাল অ্যারাকনোড্যাকটাইলি। মানে বিভিন্ন রকমের কন্ট্রাকচার থাকে, পেশেন্ট টল স্ট্রেচার থাকে এবং বিভিন্ন রকমের কন্ট্রাকচার ডেভেলপমেন্ট হয় জয়েন্টে। তো এইগুলো হচ্ছে জেনেটিক কজেস অফ জয়েন্ট পেইন। আমার কাছে মনে হচ্ছে এই ধরনের কোশ্চেন অ্যাকচুয়ালি আপনাদের লেভেলে করার কথা না। তারপরেও যদি কয়েকটি কমন কজ আপনারা মনে রাখতে চান, তাহলে আমি আবার বলছি যে স্কেলেটাল ডিসপ্লাসিয়া লাইক অ্যাকন্ড্রোপ্লাসিয়া, তারপরে হতে পারে বোনসের জেনেটিক ডিসঅর্ডার যেমন অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, ইহলার ডানলস সিনড্রোম হতে পারে, মারফান সিনড্রোম হতে পারে, অ্যান্ড কনজেনিটাল কন্ট্রাকচুরাল অ্যারাকনোড্যাকটাইলি। এই নামগুলো আপনারা সংক্ষেপে বলতে পারেন। আমাদের নেক্সট কোশ্চেন, থার্ড কোশ্চেনটা হচ্ছে গাউট কি রকম আর্থ্রাইটিস? এটা কি মনো আর্থ্রাইটিস? তো এটা একটা ভালো কোশ্চেন আপনারা করেছেন, আমি বলবো। তো গাউট অ্যাকচুয়ালি কি ধরনের আর্থ্রাইটিস, মানে প্যাটার্ন অফ ইনভলভমেন্ট ইন কেস অফ গাউট। আমরা যদিও প্রথম লেকচারে আমরা ডিসকাশন করেছিলাম যে কি ধরনের প্যাটার্ন নিয়ে গাউট আসলে প্রেজেন্ট করে। তো গাউটের আসলে গাউটের বিভিন্ন স্টেজ আছে। হ্যাঁ, আমরা বলি যে ইন দি ফিল্ড অফ রিউমাটোলজি, আপনারা এটা মনে রাখতে পারবেন কিনা আমি জানি না, কিন্তু রিউমাটোলজিতে আমাদের এখানে বিশদ ডেসক্রিপশন রয়েছে যে গাউটের যে ফেজ গুলো, যেমন ফার্স্ট ফেজ হচ্ছে আমরা বলি যে অ্যাসিমটোমেটিক হাইপার ইউরেসিমিয়া, যেটা হাইপার ইউরেসিমিয়া থাকে কিন্তু পেশেন্টের কোনো ম্যানিফেস্টেশন থাকে না। তো এটা যদি আমরা বাদ দিই, এর পরবর্তী স্টেজটা হচ্ছে একিউট মনোআর্থ্রাইটিস বা একিউট গাউটি আর্থ্রাইটিস। সেকেন্ড ফেজ হচ্ছে আমরা বলবো যে ইন্টারক্রিটিক্যাল গাউট, আর থার্ড ফেজ হচ্ছে ক্রনিক গাউট। তাহলে একিউট মানে ফার্স্ট ফেজটা আপনারা যদি বলেন তাহলে আপনারা বলতে পারেন যে একিউট গাউটি আর্থ্রাইটিস। সেকেন্ড ফেজটা কি? সেকেন্ড ফেজটা হচ্ছে ইন্টারক্রিটিক্যাল গাউট এবং থার্ড ফেজটা হচ্ছে ক্রনিক গাউট। তো এখন একিউট গাউটি আর্থ্রাইটিস এটা কিভাবে পেশেন্ট প্রেজেন্ট করে? এখানে আমরা বলেছিলাম যে সিঙ্গেল জয়েন্ট ইনভলভমেন্ট করে ম্যাক্সিমাম ক্ষেত্রে, অর্থাৎ মনো আর্টিকুলার প্রেজেন্টেশনটা হয় বেশিরভাগ ক্ষেত্রে, অর্থাৎ 85 to 90% ক্ষেত্রে এই একিউট গাউটি আর্থ্রাইটিস হচ্ছে মনো আর্থ্রাইটিস। বাট 10 to 14% ক্ষেত্রে
একিউট গাউটি আর্থ্রাইটিস হচ্ছে অলিগো আর্টিকুলার। তার মানে যে আমাদের ফার্স্ট ফেজ আমরা বলেছি যে একিউট গাউটি আর্থ্রাইটিস, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা যেটা আনসার করবেন স্যার ইউজুয়ালি এটা মনো আর্থ্রাইটিস। একিউট গাউটি আর্থ্রাইটিস যখন হবে সেটা হবে মনো আর্থ্রাইটিস। 85 to 90% ক্ষেত্রে এটা হবে মনো আর্থ্রাইটিস, কিন্তু 10 থেকে 14% ক্ষেত্রে এটা অলিগো আর্থ্রাইটিস হতে পারে, একিউট গাউটি আর্থ্রাইটিস। এখন নেক্সট স্টেজ আমরা বলেছিলাম যে ইন্টারক্রিটিক্যাল গাউট। ইন্টারক্রিটিক্যাল গাউট মানে সাধারণত গাউটের একটা অ্যাটাক হয়, একটা জয়েন্টে আর্থ্রাইটিস ডেভেলপ করে, সেটা কিছু দিনের মধ্যে ভালো হয়ে যায়। তারপরে কিন্তু অনেক দিন পরে আবার একটা সিঙ্গেল জয়েন্টে আর্থ্রাইটিস ডেভেলপ করে। এই যে মাঝখানে যে পেশেন্ট ভালো থাকলেন, আবার একটা অ্যাটাক হলো, আবার কিছুদিন অনেক দিন ভালো থাকলেন, তারপরে আবার একটা গাউটি অ্যাটাক হলো। তো এই যে মাঝখানে ভালো থাকার সময়টা এবং এরপরে মাঝে মাঝে অ্যাটাক হওয়া, এটাকে বলা হয় ইন্টারক্রিটিক্যাল গাউট। সেই ইন্টারক্রিটিক্যাল গাউট যখন বারবার অ্যাটাক হতে থাকবে, তখন কিন্তু মনোআর্থ্রাইটিস না হয়ে ক্রমাগত আস্তে আস্তে অলিগো আর্থ্রাইটিস হবে, অর্থাৎ একাধিক জয়েন্ট ইনভলভমেন্ট হবে। এবং ক্রনিক গাউট আমরা বলেছি ফাইনাল লাস্ট ফেজ বা ক্রনিক টোফাসিয়াস গাউট। এই ক্রনিক গাউট যখন হবে তখন কিন্তু এই ইন্টারক্রিটিক্যাল পিরিয়ড, মানে মাঝখানে যে ভালো থাকতেন আবার গাউটি অ্যাটাক হতো, এই ভালো থাকার সময়টা আর থাকবে না। তখন পেশেন্টের ক্রনিক আর্থ্রাইটিস ডেভেলপ করবে। সেই ক্রনিক আর্থ্রাইটিসটা ইউজুয়ালি পলিআর্টিকুলার। তার মানে আনসারটা হচ্ছে যে একিউট গাউটি আর্থ্রাইটিস ইউজুয়ালি ম্যাক্সিমাম ক্ষেত্রে মনোআর্টিকুলার, কিন্তু যখন ইন্টারক্রিটিক্যাল গাউট হবে এবং আলটিমেটলি যখন ক্রনিক গাউট হবে, তখন আসলে অলিগো আর্টিকুলার বা পলিআর্টিকুলার বা পলিআর্থ্রাইটিস। আপনাদের কনসেপশন ক্লিয়ার হলো কিনা জানি না। তো এখন আমরা নেক্সট কোশ্চেনে যাই। আহ, আমাদের এরপরের কোশ্চেন ছিল যে হোয়াট আর দ্য কজেস অফ ফিভার প্লাস জয়েন্ট পেইন, অর্থাৎ ফিভার প্লাস জয়েন্ট পেইন এর কি কি ইটিওলজি আছে। এটা একটা আসলে মানে ভেগ কোশ্চেন, অনেক বড় ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে, অনেক কারণ আছে যে ফিভার এবং জয়েন্ট পেইন। তো এরকম যদি কোশ্চেন, যেহেতু অনেক কারণ আছে, আপনারা কিছু কমন কারণ বলতে পারলেই পরীক্ষাতে আপনারা ভালো করবেন বলে আমি বিশ্বাস করি। তো এখন কি কি হতে পারে যে ফিভার প্লাস জয়েন্ট পেইন। তো এখন এটার আনসার যদি আপনারা দিতে চান, কমনলি আপনারা দিতে পারেন, এভাবে শুরু করতে পারেন যে ইনফেকশন, সেপটিক আর্থ্রাইটিস, টিউবারকুলার আর্থ্রাইটিস এবং আদার ইনফেক্টিভ কজের মধ্যে যেমন ভাইরাল আর্থ্রাইটিস হতে পারে, তারপরে ফাঙ্গাল আর্থ্রাইটিস, স্পাইরোকিট ইনফেকশন। আমাদের দেশে খুব কমন হচ্ছে ডেঙ্গু, তবে ডেঙ্গুর চেয়েও বেশি হচ্ছে চিকুনগুনিয়া আর্থ্রাইটিস। চিকুনগুনিয়া ফিভারের পরে কিন্তু পেশেন্টের দীর্ঘদিন প্রায় 1 বছর 2 বছর পর্যন্ত আর্থ্রাইটিস ডেভেলপ থাকতে পারে। তো চিকুনগুনিয়া, ডেঙ্গু এগুলো ইনফেকশনের মধ্যে আসবে। তো ইনফেকশন ছাড়া ইনফ্লামেটরি যে সমস্ত আর্থ্রাইটিস আছে, যে সমস্ত আর্থ্রাইটিস আমরা ডিসকাশন করেছি, সেগুলোতেও কিন্তু পেশেন্টের এরকম জয়েন্ট পেইন, সোয়েলিং এবং ফিভারও থাকতে পারে। যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস এবং স্পন্ডাইলো আর্থ্রাইটিসের যে সমস্ত ভ্যারাইটি আছে, সোরিয়েটিক আর্থ্রাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, এই আইবিডি অ্যাসোসিয়েটেড আর্থ্রাইটিস। তো এগুলোতেও কিন্তু পেশেন্টের আর্থ্রাইটিস এবং ফিভার থাকতে পারে। বাচ্চাদের এক ধরনের আর্থ্রাইটিস হয়, 16 বছরের আগে যে সমস্ত আর্থ্রাইটিস, যে যে আর্থ্রাইটিস হয় সেটাকে বলা হয় জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস বা সংক্ষেপে JIA, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। তো এই জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিসেও কিন্তু বাচ্চাদের জয়েন্ট পেইন, সোয়েলিং এবং ফিভার থাকতে পারে। তো এই জেআই এর যে সমস্ত ভ্যারাইটি আছে তার মধ্যে সব যে আর্থ্রাইটিসে খুব বেশি মানে ফিভারটা খুবই প্রিডোমিনেন্ট একটা লেশন, সেটা হচ্ছে সিস্টেমিক জেআইএ বা সিস্টেমিক জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। তো এই সিস্টেমিক জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিসের আদলে যখন অ্যাডাল্টদের হয়, মানে 18 বছরের পরে হয়, সেটাকে বলা হয় স্টিলস ডিজিজ অথবা অ্যাডাল্ট অনসেট স্টিলস ডিজিজ। তো এই অ্যাডাল্ট অনসেট স্টিলস ডিজিজ অথবা বাচ্চাদের স্টিলস ডিজিজ বা সিস্টেমিক জিআইএ, এগুলোতে কিন্তু হাই গ্রেড ফিভার থাকে এবং জয়েন্ট পেইন থাকে। তো এছাড়া আরো কিছু
মানে ক্ষেত্রে এরকম ফিভার প্লাস জয়েন্ট পেইন হতে পারে, যেমন লিউকেমিয়া, অ্যাকিউট রিউমেটিক ফিভার, সেগুলোতেও কিন্তু ফিভার প্লাস জয়েন্ট পেইন থাকতে পারে। তো আসলে অনেকগুলো কজ, আপনারা যদি ৫টা ৬টাও বলতে পারেন তাহলে কিন্তু ভালো মার্কস পেতে আশা করি পাস করবেন। এরপরে আমরা নেক্সট কোশ্চেনে আমরা যদি যাই, নেক্সট কোশ্চেনটি নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের জয়েন্ট প্রেজেন্টেশন অফ রিমাটয়েড আর্থ্রাইটিস। রিমাটয়েড আর্থ্রাইটিসের আমরা যে ক্লাসটি নিয়েছিলাম সেখানে কিন্তু জয়েন্ট প্রেজেন্টেশন সম্পর্কে বিস্তারিত আমি বলেছিলাম। তো এখন আমি আবার রিক্যাপিচুলেট করি। ভাইভাতে যদি এরকম কোশ্চেন আসে যে জয়েন্ট প্রেজেন্টেশন অফ রিমাটয়েড আর্থ্রাইটিস, তার মানে এক্সামিনার শুনতে চাচ্ছেন যে প্যাটার্ন অফ রিমাটয়েড আর্থ্রাইটিস ইউজুয়ালি প্রেজেন্টেশন। তো অনেক রকমের প্যাটার্ন রয়েছে, আমরা প্রত্যেকটি প্যাটার্নই ক্লাসে ডিসকাস করেছিলাম। তবে কমন প্যাটার্নটা কি? কমন প্যাটার্নটা আমরা বলেছিলাম যে একটা সিমেট্রিক্যাল polyarthritis, predominantly involving small joints of upper limbs and upper limbs, তবে লোয়ার লিম্বস এর স্মল জয়েন্ট গুলো ইনভলভমেন্ট হতে পারে, অর্থাৎ একটা সিমেট্রিক্যাল পলিআর্থ্রাইটিস। সেই পলিআর্থ্রাইটিস গুলো ইউজুয়ালি মানে প্রিডোমিনেন্টলি ইনভলভ করে স্মল জয়েন্ট অফ আপার লিম্বস, মানে যেমন রিস্ট জয়েন্ট, তারপরে প্রক্সিমাল প্রক্সিমাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, তারপরে পায়ের যদি অ্যাঙ্কেল জয়েন্ট আমরা ধরি, এবং ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট পায়ে, তাহলে সিমেট্রিক্যাল পলিআর্থ্রাইটিস প্রিডোমিনেন্টলি ইনভলভিং স্মল জয়েন্টস অফ আপার অ্যান্ড লোয়ার লিম্ব, এটা হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিসের প্রেজেন্টেশন। তো এখন জয়েন্ট প্রেজেন্টেশনে একটা ইনভলভ জয়েন্টে কি ধরনের ম্যানিফেস্টেশন হয়? সেখানে সোয়েলিং থাকতে পারে, ইরেথিমা থাকতে পারে, টেন্ডারনেস থাকতে পারে, এবং মর্নিং স্টিফনেস আমরা বলেছি, সকালবেলা ঘুম থেকে উঠলে পেশেন্টের জাম লেগে থাকবে, টাইট হয়ে থাকবে, শক্ত হয়ে থাকবে, স্টিফ হয়ে থাকবে, এটাকে বলে মর্নিং স্টিফনেস। সেই মর্নিং স্টিফনেস ইউজুয়ালি মোর দ্যান 30 মিনিট থাকে। তো এটা হলো জয়েন্ট প্রেজেন্টেশন, এটা হলো প্রেজেন্টেশন। কিন্তু লম্বা সময় ধরে, মানে কোর্স যখন অনেক দিন ধরে আর্থ্রাইটিস থাকে এবং ঠিকমতো ট্রিটেড হয় না, পেশেন্টের যখন চিকিৎসা ভালো হয় না, তখন পেশেন্টের ডিফর্মিটি ডেভেলপ করতে পারে। সেই ডিফর্মিটি গুলো অনেক সময় স্যারেরা আপনাদেরকে বলতে পারেন যে হোয়াট আর দ্য ডিফর্মিটিস মে অকার ইন রিমাটয়েড আর্থ্রাইটিস। তাহলে প্যাটার্ন অফ প্রেজেন্টেশন গেল। এখন আমাদের কিছু উইথ দি কোর্স অফ টাইম কিছু ডিফর্মিটি ডেভেলপ করতে পারে। সেই ডিফর্মিটি গুলো কিরকম হতে পারে? আমরা বলেছি ডিফর্মিটি আপার লিম্ব বা হ্যান্ডের যে ধরনের ডিফর্মিটি হতে পারে, এবং ফুটে কিছু ডিফর্মিটি হতে পারে। তো হ্যান্ডের ডিফর্মিটির মধ্যে আমরা বলেছিলাম বলেছিলাম পিয়ানো কি সাইন। পিয়ানো কি সাইনটা কিরকম? আমরা বলছি ডিস্টাল রেডিও আলনার জয়েন্টের যখন ল্যাক্সিটি ডেভেলপ করে, যেহেতু ইনফ্লামেশনের কারণে, তখন আহ, আহ, তখন যেটা হবে সেটা হচ্ছে আলনার হেড তখন জয়েন্ট থেকে অনেকটা উপরের দিকে সাবলাক্সেশন হয়ে আসবে, এবং আপনি যদি আলনার হেডের উপর প্রেসার দিয়ে থাকেন তাহলে এটা নিচের দিকে নেমে যাবে, আবার যখন ছেড়ে দিবে তখন আলনার হেডটি আবার উপরের দিকে চলে আসবে। মানে এটাকে বলা হয় ডরসাল সাবলাক্সেশন অফ দি আলনার হেড, এটাকে বলে পিয়ানো কি সাইন। এছাড়া আরো কিছু ডিফর্মিটি হতে পারে। কমন ডিফর্মিটির মধ্যে হচ্ছে সোয়ান নেক ডিফর্মিটি। আমরা বলেছি সোয়ান নেক ডিফর্মিটি। সেই সোয়ান নেক ডিফর্মিটিটা কি? সেটা আমরা বলেছিলাম যে ফ্লেকশন অফ দি সোয়ান নেক ডিফর্মিটি, সেটা আমরা বলেছিলাম যে হাইপার এক্সটেনশন অফ দ্য প্রক্সিমাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, আর হচ্ছে হাইপার ফ্লেকশন অফ দ্য ডিস্টাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, এটা হচ্ছে সোয়ান নেক ডিফর্মিটি। আর একটা ডিফর্মিটি আমরা বলেছিলাম বাটনিয়ার ডিফর্মিটি। বাটনিয়ার ডিফর্মিটি কি? এটা সোয়ান নেক ডিফর্মিটির জাস্ট অপোজিট। আমরা সোয়ান নেক ডিফর্মিটিতে বলেছিলাম যে এক্সটেনশন অফ দ্য প্রক্সিমাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট আর ফ্লেকশন অফ দ্য ডিআইপি জয়েন্ট, ডিস্টাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। আর বাটনিয়ার ডিফর্মিটিতে ঠিক উল্টো। সেটা কি? সেটা হচ্ছে ফ্লেকশন অফ দ্য প্রক্সিমাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট অ্যান্ড এক্সটেনশন অফ দ্য ডিস্টাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। তাহলে বাটনিয়ার ডিফর্মিটি হতে পারে। থাম্বে আমরা বলেছিলাম জেড ডিফর্মিটি হতে পারে। জেড ডিফর্মিটি কিরকম? একটা জেড শেপ অ্যাপিয়ারেন্স নিতে পারে থাম্ব।
সেটা হচ্ছে ফ্লেকশন অফ দি মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট আর এক্সটেনশন অফ দ্য ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। তাহলে এই ধরনের ডিফর্মিটি ডেভেলপ করতে পারে এবং পায়েও ফুটে ফুটে এই ধরনের যে কিছু ডিফর্মিটি হতে পারে, যেমন কক আপ টো। আমরা বলেছিলাম কক আপ টো। কক আপ টো মানে হচ্ছে প্লান্টার সাবলাক্সেশন অফ দি মেটাটার্সাল হেড, এটা হতে পারে। তারপরে আমরা বলেছিলাম হ্যালাক্স ভালগাস। হ্যালাক্স ভালগাস মানে হচ্ছে গেট্টো, হ্যালাক্স মানে হচ্ছে ডেভিয়েশন ফ্রম দি মিড লেগ, ল্যাটারাল ডেভিয়েশন ফ্রম দি মিড লেগ। তো বুড়ো আঙ্গুলটা যখন ল্যাটারালি ডেভিয়েটেড হয়ে যাবে জয়েন্ট ডিস্ট্রাকশনের কারণে, তখন ওভারল্যাপিং অফ দি সেকেন্ড অ্যান্ড থার্ড টো এর সাথে ওভারল্যাপিং হতে পারে, এটাকে বলা হয় হ্যালাক্স ভালগাস। আবার অ্যাঙ্কেল জয়েন্টেরও কিন্তু হ্যালাক্স ডিফর্মিটি ভালগাস ডিফর্মিটি ডেভেলপ করতে পারে। তাহলে এভাবে আপনারা আনসার করতে পারেন যে জয়েন্ট প্রেজেন্টেশন অফ রিউমাটয়েড আর্থ্রাইটিসের মধ্যে জয়েন্ট পেইন, সোয়েলিং, ইরেথেমা, মর্নিং স্টিফনেস থাকতে পারে এবং উইথ দি পাসেস অফ টাইম কিছু ডিফর্মিটি ডেভেলপ করতে পারে। সেই ডিফর্মিটির মধ্যে আপার লিম্বে আছে পিয়ানো ফিসাইন, সোয়ান নেক ডিফর্মিটি, বাটনিয়ার ডিফর্মিটি, জেড ডিফর্মিটি অফ দি থাম। ফুটের মধ্যে হ্যালাক্স হ্যালাক্স ভালগাস ডিফর্মিটি থাকতে পারে, পকাপ্টো থাকতে পারে। আপনারা যদি এতটুকু আনসার করতে পারেন, আমি মনে করি ইট ইজ মোর দ্যান এনাফ। ওকে, নেক্সট কোশ্চেন আছে ডিজিজ দ্যাট ইনভলভ ডিআইপি জয়েন্ট and which on involve PIP joint। তাহলে আমি যেটা বুঝলাম কোশ্চেনটা থেকে, লেখাটা ভালো হয়নি। তাহলে কিছু ডিজিজ আছে যেগুলোকে ডিজিটাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট মানে ডিআইপি জয়েন্ট ইনভলভমেন্ট হয়, আর কিছু ডিজিজ আছে যেগুলো পিআইপি জয়েন্ট ইনভলভমেন্ট হয় মানে প্রক্সিমাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট হয়। তাহলে এইগুলোর বোধহয় নাম জানতে চেয়েছে। তো কি কি ডিজিজ আছে যেগুলোতে ডিজিটাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট হয়? এটা একটা মানে আমি মনে করি যে একটা খুবই ক্রিটিক্যাল কোশ্চেন হয়ে যাবে আপনাদের জন্য। আন্ডার গ্রাজুয়েট লেভেলে এ ধরনের কোশ্চেন সাধারণত হওয়ার কথা না। আচ্ছা, তবু মানে যেহেতু জানতে চেয়েছেন, আমি বলি যে হোয়াট আর দ্য ডিজিজ দ্যাট ইনভলভ ডিআইপি জয়েন্ট মানে ডিআইপি জয়েন্ট ইনভলভমেন্ট হয় এরকম কি কি জয়েন্ট আছে, কি কি ডিজিজ রয়েছে। তার মধ্যে 1 নম্বরে আপনারা বলতে পারেন যে অস্টিওআর্থ্রাইটিস মানে নোডাল অস্টিওআর্থ্রাইটিস। যে অস্টিওআর্থ্রাইটিসে হ্যান্ড ইনভলভমেন্ট হয়, এটাকে আমরা বলি অনেক সময় নোডাল অস্টিওআর্থ্রাইটিস। সেই নোডাল অস্টিওআর্থ্রাইটিসে আপনার ডিআইপি জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে। নেক্সট হচ্ছে সোরিয়েটিক আর্থ্রাইটিস। সোরিয়েটিক আর্থ্রাইটিসে ডিজিটাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে। আর খুব রেয়ারলি রিমাটয়েড আর্থ্রাইটিস মানে লেস দ্যান 5% ক্ষেত্রে আপনার রিমাটয়েড আর্থ্রাইটিসেও কিন্তু ডিআইপি মানে ডিজিটাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে। তাহলে 3টা ডিজিজ যদি আপনারা মনে রাখেন, 1 নাম্বার হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস বা নোডাল অস্টিওআর্থ্রাইটিস, নাম্বার 2 সোরিয়েটিক আর্থ্রাইটিস, নাম্বার 3 ভেরি ভেরি রেয়ারলি রিমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। এখন নেক্সট কোশ্চেন হুইচ ওয়ান ইনভলভ পিআইপি জয়েন্ট মানে প্রক্সিমাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট হয় কি কি ডিজিজে। এখন প্রক্সিমাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট ম্যাক্সিমাম আপনার ইনফ্লামেটরি আর্থ্রাইটিস যেগুলো আছে সেগুলোতে প্রায় সবগুলোতেই হতে পারে, যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস, তারপরে সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসাস, স্পন্ডাইলো আর্থ্রাইটিসের যে সমস্ত ভ্যারাইটি রয়েছে, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস, সোরিয়েটিক আর্থ্রাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, আইবিডি বা ইনফ্লামেটরি বাউল ডিজিজ অ্যাসোসিয়েটেড আর্থ্রাইটিস, গাউট, এগুলোতে কিন্তু সবগুলোতেই পিআইপি জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে। তার মানে পিআইপি জয়েন্ট ইনভলভমেন্ট সবকিছুই হতে পারে, রিমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডাইলো আর্থ্রাইটিস, সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসাস, তারপরে ডিজিটাল আর্থ্রাইটিস, এই সবগুলোতেই আপনার প্রক্সিমাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট ইনভলভ হতে পারে। কিন্তু ডিআইপি জয়েন্ট ইনভলভমেন্টের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস একটু কম। আমরা বলেছি অস্টিওআর্থ্রাইটিস, সোরিয়েটিক আর্থ্রাইটিস আর রেয়ারলি রিমাটয়েড আর্থ্রাইটিস। নেক্সট কোশ্চেন আছে হোয়াট ইজ দি এজ অফ অস্টিওআর্থ্রাইটিস। এটা একটা মানে ভালো কোশ্চেন, আমি মনে করি আপনাদের জন্য এটা একটা সহজ কোশ্চেন বটে।
তো এজ অফ অস্টিওআর্থ্রাইটিস মানে হচ্ছে ডিজেনারেটিভ আর্থ্রাইটিস। এটা আসলে বয়সের সাথে মূলত সংশ্লিষ্ট বেশি, কিন্তু বয়স ছাড়াও আরো অনেক ফ্যাক্টরস রয়েছে অস্টিওআর্থ্রাইটিসে। তো এখানে যেহেতু এজ নিয়ে প্রশ্ন করা হয়েছে, তাহলে আপনাদের আনসারটা হবে যে অস্টিওআর্থ্রাইটিস ইউজুয়ালি অকার্স ইন এল্ডারলি পিপল। সেই এল্ডারলি বলতে কিরকম? পেশেন্টস অ্যাট দি এজ অফ দেয়ার 60s, মানে 60-এর দশকে সাধারণত বেশি হয়। এবং আমাদের রিউমাটোলজিতে আমরা বলি যে মোর দ্যান 80% অফ দি পেশেন্ট যাদের বয়স 75-এর বেশি, 75 এর বেশি বয়স্ক যত মানুষ আছে তাদের মধ্যে 80%-এরই অস্টিওআর্থ্রাইটিস থাকে। তাহলে আনসারটা হলো কি, যে হোয়াট ইজ দি এজ অফ অস্টিওআর্থ্রাইটিস? আপনারা বলবেন স্যার ইট ইজ ইউজুয়ালি এল্ডারলি মেল বা ফিমেল, তাদের অস্টিওআর্থ্রাইটিস হয়। যদি এর নাম শুনতে চাই যে কত বছর বয়সে হয়, তাহলে বলবেন যে মোস্ট কমনলি অ্যাট দি এজ অফ 60, মানে 60-এর দশকে বেশি হবে। তারপরেও যদি স্যারেরা শুনতে চায় তাহলে বলবেন যে 80%-এরও বেশি পপুলেশন যাদের বয়স 75-এর বেশি তাদের অস্টিওআর্থ্রাইটিস থাকে। তো এর কনসিকুয়েন্স আর একটি কোশ্চেন মানে আপনারা করেছেন যে কোন অস্টিওআর্থ্রাইটিস অল্প বয়সে হয়, মানে হুইচ অস্টিওআর্থ্রাইটিস অকার্স ইন ইয়াং এজ। এটা যদি স্যাররা করে থাকেন তাহলে আপনারা আনসার দিবেন যে নোডাল অস্টিওআর্থ্রাইটিস। নোডাল আমরা একটু আগে ডিসকাস করেছি যে নোডাল অস্টিওআর্থ্রাইটিস যেখানে ইউজুয়ালি হ্যান্ড ইনভলভমেন্ট হয়, কিছু নোড থাকে, বোকার নোড থাকে, হেভেডেন নোড থাকে। তো এই নোডাল অস্টিওআর্থ্রাইটিস ইউজুয়ালি ইয়াং এজে হতে পারে। যেমন কোনো পেশেন্টের এখানে সাধারণত ফিমেলদের বেশি হয় এবং একটা জেনেটিক অ্যাসোসিয়েশন থাকে, ক্রোমোজোম 2q এর একটা অ্যাসোসিয়েশন থাকে। তো যে সমস্ত পেশেন্টের অস্টিওআর্থ্রাইটিস থাকে তাদের ছেলে মেয়েদের বা বিশেষ করে তাদের মেয়েদের অনেকটা অল্প বয়স হতে পারে। আমরা বলেছি যে ইউজুয়াল এজ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের 60s, মানে 60-এর দশকে। কিন্তু যাদের জেনেটিক কনসিকুয়েন্স থাকে, যেমন একজনের 60 বছর বয়সে অস্টিওআর্থ্রাইটিস হলো, তার মেয়ের 40 বছরের বয়সেই কিন্তু সেই নোডাল অস্টিওআর্থ্রাইটিস হয়ে যেতে পারে। এখানে একটা জেনেটিক অ্যাসোসিয়েশন আছে এবং ফিমেল জেন্ডার প্রিডমিনেন্স আছে। এরপরের নেক্সট কোশ্চেনটি যে হোয়াট ইজ ম্যাজিক বুলেট। আমি আসলে এই কোশ্চেনটা বুঝতে পারছি না যে এটা আসলে কি রিউমাটোলজির কোনো কোশ্চেন কিনা। হোয়াট ইজ ম্যাজিক বুলেট, এই ধরনের টার্মিনোলজি অ্যাকচুয়ালি আমি ক্লিনিক্যাল মেডিসিনে পাইনি। তো আমি আসলে এই কোশ্চেনটির আনসার দিতে পারলাম না। যিনি কোশ্চেনটি করেছেন উনি যদি আবার আমাকে মেইল করেন বা আমাকে জানান যে এটা আসলে কোশ্চেনটি যদি ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করেন তাহলে আমি বলতে পারি। ম্যাজিক বুলেট এরকম কোনো ক্লিনিক্যাল টার্ম তো নিয়ে আসলে। তো নেক্সট কোশ্চেন কি আছে, নেম অফ কমন কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, মানে কমন কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার কি কি আছে। এটা একটা আপনাদের জন্য আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরকম কোশ্চেন খুবই আপনাদেরকে জিজ্ঞেস করা হতে পারে। তো এখন কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার ইজ এ বিগ চ্যাপ্টার ইন দি ফিল্ড অফ রিউমাটোলজি। তো এখানে কমন কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারের মধ্যে আপনারা যেটা বলতে পারেন, 1 নম্বরে বলতে পারেন এসএলই, হ্যাঁ, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস। 2 নম্বরে আপনারা বলতে পারেন সিস্টেমিক স্ক্লেরোসিস। নাম্বার 3 ইডিওপ্যাথিক ইনফ্লামেটরি মায়োপ্যাথিস। এর আন্ডারে কি কি আছে, ডার্মাটোমায়োসাইটিস, পলিমায়োসাইটিস, ইনক্লুশন মায়োসাইটিস এন্ড আদার মায়োসাইটিস। তো নাম্বার 4 আপনারা বলতে পারেন শোগরেনস সিনড্রোম। নাম্বার 5 আপনারা বলতে পারেন রিউমাটয়েড আর্থ্রাইটিস। নাম্বার 6 মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ বা ডিসঅর্ডার। তাহলে কমন কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারের মধ্যে এসএলই, সিস্টেমিক স্ক্লেরোসিস, শোগরেন সিনড্রোম, ইডিওপ্যাথিক ইনফ্লামেটরি মায়োপ্যাথিস যেমন ডার্মাটোমায়োসাইটিস, পলিমায়োসাইটিস, মিক্সড কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলো হচ্ছে কমন কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার।
আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা যদি যাই, নেক্সট একটা কোশ্চেন আছে কি, যে এ ইয়াং পেশেন্ট কেম টু ইউ উইথ ব্যাক পেইন and inability to bend back in the morning. What will be your diagnosis and how to confirm the diagnosis? তার মানে a young patient with back pain and inability to bend back at the morning, তার মানে একটা ইয়াং পেশেন্ট যার পিঠে ব্যথা আছে এবং সেই ব্যথাটা সকালবেলা বেশি, সকালবেলা ব্যাকটা মানে স্পাইন বেন্ড করতে সমস্যা হয়। তার মানে একটা ইয়াং পেশেন্ট যার ব্যাক পেইন এবং সকালবেলা সেই ব্যাক পেইনটা বেশি, এর মানে হচ্ছে কি, মানে হচ্ছে ইনফ্লামেটরি ব্যাক পেইন। আমরা ফার্স্ট লেকচারে ইনফ্লামেটরি লো ব্যাক পেইন নিয়ে কথা আমরা বলেছিলাম, যে ইনফ্লামেটরি ব্যাক পেইন মানে ব্যাক পেইনটা সকালবেলা বেশি। তো ইনফ্লামেটরি ব্যাক পেইনের এখন এখানে কিন্তু যিনি লাইকলি ডায়াগনোসিস হচ্ছে স্পন্ডাইলোআর্থ্রাইটিস। আপনাদের বলতে হবে স্যার এটা স্পন্ডাইলোআর্থ্রাইটিস, মানে এক্সিয়াল এসপিএ বলতে পারেন, এক্সিয়াল, অথবা শুধু স্পন্ডাইলোআর্থ্রাইটিস বললেই কিন্তু এক্সামিনার উইল বি স্যাটিসফাইড। এখন নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ টু কনফার্ম দি ডায়াগনোসিস, মানে স্পন্ডাইলোআর্থ্রাইটিস কিভাবে আপনি কনফার্ম করবেন, কি কি ডায়াগনোসিস করবেন। তো স্পন্ডাইলোআর্থ্রাইটিসের কনফার্মেটরি ডায়াগনোসিসের কনফার্মেটরি ইনভেস্টিগেশনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আপনি বলতে পারেন যে স্যার আই নিড টু ডু সেভারাল ইনভেস্টিগেশন টু কনফার্ম দি ডায়াগনোসিস। সেই সেভারাল ইনভেস্টিগেশনের মধ্যে কি কি আছে আপনি দেখতে পারেন যে আমি স্যার একটা ইএসআর এবং একটা সিআরপি করবো, 1 নম্বর। 2 নম্বরে আপনি দেখতে পারেন যে একটা এক্স-রে স্যাক্রোইলিয়াক জয়েন্ট এবং স্পাইন করতে পারেন, সেখানে স্যাক্রোইলিটিস পেতে পারেন এবং স্পন্ডিলাইটিস পেতে পারেন। অ্যাডভান্স স্টেজে আরো অনেক কিছুই, অনেক ফাইন্ডিং পেতে পারেন। তারপরে আপনি HLA-B27 যে জেনেটিক টেস্ট আছে, HLA-B27 সেটা পজিটিভ পেতে পারেন, কারণ এক্সিয়াল এসপিএ তে প্রায় 90% পেশেন্টদের এটা পজিটিভ থাকে, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের পেশেন্টদের। এরপরে কি করতে পারেন, এমআরআই করতে পারি। আর্লি স্টেজে যখন এক্স-রে তে ফাইন্ডিং এখনো আসবে না, তখন আমরা এমআরআই করে স্যাক্রোইলিক জয়েন্টের এমআরআই করতে পারি, স্পাইনের এমআরআই করতে পারি। সেখানে আমরা দেখতে পারি সাইনোভাইটিস আছে কিনা বা বোন ম্যারো ইডিমা আছে কিনা। তাহলে কনফার্ম ডায়াগনোসিস করার জন্য আপনি যেটা করতে পারেন, একটা ইএসআর সিএপি করতে পারেন, যেখানে ইএসআর সিএপি হাই হতে পারে। নাম্বার 2 আপনি এক্স-রে করতে পারেন, এক্স-রে তে স্যাক্রোইলিটিস অথবা স্পন্ডিলাইটিস পেতে পারেন। নাম্বার 3 আপনি HLA-B27 করতে পারেন। HLA-B27 একটা কমন ইনভেস্টিগেশন, 90% ক্ষেত্রে এটা পজিটিভ হতে পারে। এবং আপনি এমআরআই অফ দি স্যাক্রোইলিয়াক জয়েন্ট এবং স্পাইন করতে পারেন। এমআরআই তে বোন ম্যারো ইডিমা এবং সাইনোভাইটিস পাওয়া যেতে পারে। ঠিক আছে, এর বাইরে বোধহয় আর আপনাদের কাছে কিছু জানতে চাবেন না। তো আমরা নেক্সট কোশ্চেনে যাই। এখানে বোধহয় এই কোশ্চেনেরই সিকোয়েন্সিয়াল কোশ্চেন হিসাবে আরেকটি কোশ্চেন আসছে, যে একটা এক্সারসাইজ করতে দেয়া হয় সেটার নাম কি। মানে স্পন্ডাইলোআর্থ্রাইটিসের পেশেন্ট এরকম ব্যাক পেইন নিয়ে যদি প্রেজেন্ট করে, তাহলে একটা এক্সারসাইজ করতে দেওয়া হয় বা টেস্ট করতে দেওয়া হয়, সেটার নাম কি। এখানে একটা এক্সারসাইজ বলতে আমরা যেটা দেখতে পারি, যেহেতু স্পাইন ইনভলভমেন্ট হয়েছে, সেহেতু স্পাইনের মুভমেন্ট রেস্ট্রিকশন হতে পারে যে টেস্ট, সেই টেস্টটার নাম কি। এটাকে আপনি বলবেন যে শোবার্স টেস্ট অথবা মডিফাইড শোবার্স টেস্ট, শোবার্স টেস্ট অথবা মডিফাইড শোবার্স টেস্ট। সেটা আমরা কিভাবে করি, সেটা করি হচ্ছে আমরা স্পাইনের মুভমেন্ট দেখি, মানে ফরওয়ার্ড বেন্ডিং অফ দ্য স্পাইন কতটুকু আছে সেটা আমরা দেখি। এটা কিভাবে করা হয়, এটা আসলে লাম্বার 5 স্পাইন এই বরাবর একটা মার্কিং করা হয়। লাম্বার 5 স্পাইন, লাম্বার 5 ভার্টিব্রার যে স্পাইন, সেই স্পাইনের বরাবর একটা মার্ক রাখা হয়, কলম দিয়ে দাগ দেওয়া যেতে পারে। তো এটা অনেক সময় লাম্বার 5 স্পাইন আপনারা যদি না বুঝেন, তাহলে যেটা করতে হয় যে
অ্যান্টেরিয়র পোস্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন যেটা আছে দুই পাশে, সেটা আইলিয়াক ক্রেস্ট থেকে পোস্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন ফিল করে তার মাপ সেটা আমরা জয়েন করলে আমরা এই বরাবর একটা লাইন পাবো বা একটা মার্ক পাবো। এটার 10 সেন্টিমিটার উপরে একটা আমরা মার্ক করব বা লাইন টানবো, আর 5 সেন্টিমিটার নিচে একটা লাইন টানবো। তো এখন পেশেন্টকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে পেশেন্ট হাঁটু ভাঁজ করবে না, মানে নি ভাঁজ করবে না। ভাঁজ না করে পেশেন্ট হাত দিয়ে তার বুড়ো আঙ্গুল টাচ করার চেষ্টা করবে, সামনের দিকে ঝুঁকে হাতের আঙ্গুল দিয়ে পায়ের বুড়ো আঙ্গুল টাচ করার চেষ্টা করবে, কিন্তু হাঁটু ভাঁজ করবে না। তো এখন এই যে আমরা মার্ক করেছিলাম পিছনে, যে এই মার্ক গুলো যখন আমরা দেখবো যে 5 সেন্টিমিটারের কম ডিস্টেনশন হচ্ছে, পেশেন্ট বেন্ডিং করার কারণে 5 সেন্টিমিটারের কম বেন্ডিং হচ্ছে এই মার্ক গুলোর মধ্যে, তাহলে আমরা এটা বলবো পজিটিভ শোবার টেস্ট। এখন আমরা বলছিলাম যে লাম্বার স্পাইন, লাম্বার ভার্টিব্রার 5 নম্বর ভার্টিব্রা বরাবর একটা মার্ক করতে, আর হলো এর 5 সেন্টিমিটার নিচে একটা মার্ক করতে, 10 সেন্টিমিটার উপরে একটা মার্ক করতে। তো 5 সেন্টিমিটার নিচের মার্কটা যদি আমরা না করি, শুধুমাত্র যদি লাম্বার ভার্টিব্রার 5th স্পাইন এবং এর উপরের 10 সেন্টিমিটার উপরে একটা মার্ক করে যদি আমরা এই সিমিলার টেস্ট করি, মানে সামনের দিকে ঝুঁকতে বলি, তাহলে এই টেস্টটাকে বলা হয় মডিফাইড শোবার টেস্ট। অর্থাৎ দুই দিকে লাইন টেনে যদি আমরা করি শোবার টেস্ট, আর যদি শুধু মানে লাম্বার স্পাইন এবং এর 10 সেন্টিমিটার উপরের মার্ক, এই দুটো মার্ক করে যদি করি, তাহলে সেটাকে বলা হয় মডিফাইড শোবার টেস্ট। এই এটা অবশ্য আমি প্রসিডিউর বলে ফেললাম, কিন্তু আপনাদের কাছে নাম যদি শুনতে চাই তাহলে আপনারা বলতে পারেন যে শোবার টেস্ট অথবা মডিফাইড শোবার টেস্ট। কিন্তু এর পরবর্তী কোশ্চেনই হয়ে যেতে পারে যে এটা কিভাবে করা হয়, সেই জন্য আমি প্রসিডিউরটা আপনাদেরকে একটু বলে দিলাম। আপনারা এরপরে এছাড়াও ইন্টারনেট ঘেটে অথবা আপনাদের ক্লিনিক্যাল মেথড যে বইগুলো আছে হাসিসন বা ম্যাকলিওর, সেগুলো থেকে এই শোবার টেস্টটা আপনারা দেখে নিতে পারেন। নেক্সট কোশ্চেন, টেল দি এক্সট্রা আর্টিকুলার ফিচার্স অফ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। এটা যদি লং কেসেও কিন্তু এই ধরনের কোশ্চেন হতে পারে, আবার কিন্তু শর্ট কোশ্চেন ভাইভাতেও এই কোশ্চেন হতে পারে। এটা একটা খুবই কমন কোশ্চেন আমি বলবো, এবং আমি তো কয়েক বছর ধরে পরীক্ষার হলে থাকি, মডারেট করে থাকি, অ্যারেঞ্জ করে থাকি। তো এখানে আমি অনেক দেখেছি যে এই কোশ্চেনটি করা হয়, যে হঠাৎ দি এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন অফ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। তো এখানে আপনারা যদি ডেভিডসনটা পড়েন, ডেভিডসন তো সবাই পড়েন, সেখানে কিন্তু বক্স আকারে সহজ করে লেখা আছে যে হোয়াট আর দ্য এক্সট্রা আর্টিকুলার ফিচার্স অফ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। যাই হোক, আমি রিমাটোলজির ব্যাকগ্রাউন্ড থেকে আমি যদি বলি যে কি কি এক্সট্রা আর্টিকুলার ফিচার আছে, তো এক্সট্রা আর্টিকুলার ফিচার বলতে এভাবে মানে আনসার দেওয়ার আগে আমি যেটা বলবো যে আসলে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বলেন বা স্পন্ডাইলো আর্থ্রাইটিস বলেন, এগুলোতে কিন্তু এক্সট্রা আর্টিকুলার অনেক ফিচার্স আছে, অনেক ধরনের সিস্টেম ইনভলভমেন্ট হয়ে থাকে। মাস্কুলোস্কেলেটাল সিস্টেম বা জয়েন্টের বাইরে, জয়েন্ট এবং স্পাইনের বাইরে কিন্তু অনেক ধরনের সিস্টেমই এখানে এফেক্টেড হতে পারে। সেই সিস্টেমগুলো আপনারা প্রত্যেকটা সিস্টেমের নাম মানে বলবেন, এবং সেই সিস্টেম থেকে কি কি ধরনের ফিচার্স হতে পারে সেগুলো বলবেন। তার মানে 3-4টা সিস্টেম যদি বলেন এবং প্রত্যেকটা সিস্টেম থেকে যদি 2-3টে করে আপনি ক্লিনিক্যাল ফিচার্স বলেন, তাহলে কিন্তু আপনার একটা চমৎকার আনসার হয়ে যাবে। যেমন আমি যদি বলি যে কিভাবে শুরু করতে পারেন, তো আমি বলবো যে এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশনের মধ্যে আপনি শুরু করতে পারেন কনস্টিটিউশনাল ফিচার, মানে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের পেশেন্টদের কিছু কনস্টিটিউশনাল সিমটমস থাকে, যেমন ফেটিগ, ওয়েট লস, লো গ্রেড ফিভার। তাহলে কনস্টিটিউশনাল ফিচার্স এর মধ্যে ফেটিগ অর উইকনেস, লো গ্রেড ফিভার, ওয়েট লস। তারপরে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের পেশেন্টদের আই ইনভলভমেন্ট হতে পারে। আই থেকে যদি আপনি একটা ফিচার বলেন তাহলে আপনাকে বলতে হবে ইউভাইটিস, ইউভিয়াল ট্রাক্টের ইনফ্লামেশন। এটা পেশেন্টের কি প্রেজেন্টেশন হয়? পেইনফুল রেড আই। পেশেন্টের সাধারণত একটা চোখ ভালো থাকে, আর একটা চোখ হঠাৎ করে
তেমন মানে কোনো ব্যাখ্যা ছাড়াই হঠাৎ করে লাল হয়ে গেছে, এবং এই লাল হওয়া অবস্থায়, চোখ লাল হওয়া অবস্থায় চোখে ব্যথা হয়েছে বা জ্বালা পোড়া হয়েছে, এবং লেক্রিমেশনও থাকতে পারে, ব্লারিং অফ দি ভিশন থাকতে পারে, অর্থাৎ সংক্ষেপে পেইনফুল রেড আই। তার মানে আই ইনভলভমেন্ট হলে আপনি যেটা বলবেন যে একটা ফিচার্স বলে আপনাকে বলতে হবে ইউভাইটিস। নেক্সট, এখানে কার্ডিওভাস্কুলার সিস্টেম ইনভলভমেন্ট হতে পারে। এখন কার্ডিওভাস্কুলার সিস্টেম অ্যাকচুয়ালি ইনভলভমেন্ট হয় অনেক দিন পরে, মানে ডিজিজ ম্যানিফেস্টেশন, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের ম্যানিফেস্টেশনের প্রায় 1 দশক 2 দশক পরে গিয়ে কিন্তু কার্ডিয়াক ম্যানিফেস্টেশন গুলো হয়। যা হোক, সেই ম্যানিফেস্টেশন গুলো কি কি হতে পারে? অ্যাসেন্ডিং অ্যাওর্টাইটিস, বা সংক্ষেপে শুধু অ্যাওর্টাইটিস আপনারা বলতে পারেন। অ্যাওর্টিক ভালভ ইনকম্পিটেন্স, এটা হতে পারে। সাধারণত এটার সংখ্যা খুবই কম। যেমন আমরা বলছি 15 বছর ধরে যদি কোনো রোগী রোগে ভুগে থাকে, তাহলে এই 15 বছর মানে ডিজিজ ম্যানিফেস্টেশন হওয়ার পর থেকে মাত্র 3.5% মানুষের রোগীদের এই অ্যাওর্টিক ইনকম্পিটেন্স থাকে। মানে 15 বছর পরে গিয়ে 3.5% মানুষের অ্যাওর্টিক ইনকম্পিটেন্স বা অ্যাওর্টিক রিগারজিটেশন থাকতে পারে। এবং কেউ যদি 30 বছর রোগে ভুগে থাকে, তাহলে 30 বছর পরে গিয়ে 10% পেশেন্টদের এরকম অ্যাওর্টিক ইনকম্পিটেন্স থাকতে পারে। এছাড়া আর কি কি ম্যানিফেস্টেশন হতে পারে? কার্ডিয়াক কন্ডাকশন অ্যাবনর্মালিটি থাকতে পারে। এটার সংখ্যাও খুবই কম। 15 বছর রোগে ভুগলে মাত্র 2.7% রোগীদের এই কন্ডাকশন অ্যাবনর্মালিটি থাকতে পারে। এছাড়া কার্ডিওমেগালি হতে পারে, পেরিকার্ডাইটিস হতে পারে, এবং কি হতে পারে যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে। জেনারেল পপুলেশনের যেখানে সাধারণত 1.4% মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি, সেক্ষেত্রে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের রোগীদের কিন্তু 4.4%, প্রায় 4 গুণ বেশি ঝুঁকি থাকে হার্ট অ্যাটাকে। তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে এগুলো। এছাড়া পালমোনারি কিছু ম্যানিফেস্টেশন আছে। সাধারণত দুটো ম্যানিফেস্টেশন আপনারা শুনতে পেয়ে থাকেন। একটা হচ্ছে যে আপার লোব ফাইব্রোসিস, লাংসে আপার লোব ফাইব্রোসিস ডেভেলপ করতে পারে, অথবা পেশেন্টের কিন্তু ডিপিএলডি মানে ডিফিউজ প্যারেনকিমাল লাং ডিজিজ বা আইএলডি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ এগুলো হতে পারে। এখন রেনাল কিছু ম্যানিফেস্টেশন আছে। রেনাল ম্যানিফেস্টেশনের মধ্যে আইজিএ নেফ্রোপ্যাথি হতে পারে এবং অ্যামাইলয়েডোসিস ডেভেলপ করতে পারে। নিউরোলজিক্যাল কিছু ম্যানিফেস্টেশন হতে পারে, যেমন অ্যাটলান্টো এক্সিয়াল সাবলাইজেশন, স্পাইনাল কম্প্রেসিভ মায়োলোপ্যাথি ডেভেলপ করতে পারে, স্পাইনাল ক্যানাল স্টোনোসিস হতে পারে, এবং কডা ইকুইনাস সিনড্রোম ডেভেলপ করতে পারে। এছাড়া এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশনের মধ্যে বোনসে অস্টিওপোরোসিসও কিন্তু ডেভেলপ করতে পারে। তার মানে এক্সট্রা আর্টিকুলার কিন্তু অনেক ম্যানিফেস্টেশন আছে। আমি যেগুলো বললাম এগুলো থেকে যদি কিছু কিছু সিস্টেম ওয়াইজ আপনারা যদি 2-3টে করে বলতে পারেন, তাহলে আপনারা ভালো মার্কস পাবেন। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ট্রিটমেন্ট মডালিটিস অফ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। মানে ট্রিটমেন্ট মডালিটি কি কি আছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস? এটা একটা মানে ভালো কোশ্চেনই আমি বলবো, কারণ লং কেসে যদি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের পেশেন্ট থাকে, অথবা ভাইভা বোর্ডেও কিন্তু এটা জিজ্ঞেস করতে পারে। এটা তো আমি স্পন্ডাইলো আর্থ্রাইটিসের যে লেকচারটা নিয়েছি সেখানে কিন্তু বিস্তারিত বলেছি। সেখান থেকে যদি সংক্ষেপে আপনারা বলতে চান, তাহলে বলবেন যে স্যার, ট্রিটমেন্টের মডালিটির মধ্যে আমরা ট্রিটমেন্টটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল অ্যান্ড প্রিভেন্টিভ ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। নন ফার্মাকোলজিক্যাল অ্যান্ড প্রিভেন্টিভ ট্রিটমেন্টের মধ্যে কি কি আছে? এখানে আছে ডিজিজ এডুকেশন, পেশেন্টের রোগটি সম্পর্কে একটা সম্যক ধারণা দিয়ে দিতে হবে, সেটাকে বলা হয় ডিজিজ এডুকেশন। নাম্বার 2 এক্সারসাইজ। নাম্বার 3 ফিজিক্যাল থেরাপি। নাম্বার 4 রিহ্যাবিলিটেশন। নাম্বার 5 পেশেন্ট অ্যাসোসিয়েশন অ্যান্ড সেলফ হেল্প গ্রুপ, মানে রোগীদের নিজেদের সংগঠন এবং নিজেদের পারস্পরিক সমস্যা এবং সেটা উত্তরণের বিভিন্ন পন্থা পরস্পরের মধ্যে শেয়ার করা। আর প্রিভেন্টিভ থেরাপির মধ্যে আমরা বলেছি যে যেহেতু এটা একটা ইমিউনো সাপ্রেসিভ কন্ডিশন, তো এই পেশেন্টদের নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা এই ধরনের হওয়ার ঝুঁকি খুব বেশি থাকে, এবং আমরা অনেক ডিজিজ মডিফাইং ড্রাগ ব্যবহার করি,
যে ড্রাগগুলো ইমিউনিটি আরো কমিয়ে দেয়, সেজন্য কিছু ভ্যাকসিনেশন, পেশেন্টের কিছু ভ্যাকসিনেশন দিয়ে দিতে হবে, মানে ভ্যাকসিনেটেড করে ফেলতে হবে। কি কি ভ্যাকসিনেশন আছে আমরা বলেছি, প্রতি বছর ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনেশন, তারপরে পেশেন্টকে নিউমোনিয়ার ভ্যাকসিন দিয়ে দিতে হবে এবং হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনেশন করে ফেলতে হবে। তো এইগুলো নন ফার্মাকোলজিক্যাল অ্যান্ড প্রিভেন্টিভ থেরাপি। আবার যদি বলি কি কি আছে, ডিজিজ এডুকেশন, এক্সারসাইজ, ফিজিক্যাল থেরাপি, রিহ্যাবিলিটেশন, পেশেন্ট অ্যাসোসিয়েশন অ্যান্ড সেলফ হেল্প গ্রুপ, আর হচ্ছে ভ্যাকসিনেশন। এগুলো হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মডালিটি। আর ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মডালিটি কি কি আছে, এক নম্বরে আমরা বলবো যে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ বা এনএসএডি। তারপরে কি কি হতে পারে, তারপরে আমরা দিতে পারি ইন্ট্রা আর্টিকুলার ইনজেকশন অফ গ্লুকোকর্টিকয়েড, ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড ইনজেকশন দিতে পারি। কিছু ডিজিজ মডিফাইং ড্রাগ আছে, এখানে ডিজিজ মডিফাইং ড্রাগের মধ্যে সালফাসালাজিনটা ব্যবহার করা হয় এবং এই মডালিটি গুলোতে যদি রেসপন্স না হয় তাহলে আমরা পরবর্তী স্টেপে আমরা বলবো বায়োলজিক্স ট্রিটমেন্ট বলতে পারেন। বায়োলজিক্স কি, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর ইনহিবিটর। এই অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসের প্যাথোজেনেসিসে যেহেতু টিউমার নেক্রোসিস ফ্যাক্টর খুব বেশি থাকে এবং এগুলো ইনফ্লামেশন তৈরি করে, সেই জন্য এই টিউমার নেক্রোসিস ফ্যাক্টর ইনহিবিটর ইউজ করা যেতে পারে। আর অনেকগুলো টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আছে, ইনহিবিটর আছে। আমরা যদি বলি যেমন ইনফ্লিক্সিমাব, অ্যাডালিমুমাব, সার্টোলিজুমাব, এটানাসেপ্ট, গলিমুমাব, এই ধরনের আমরা ড্রাগ ব্যবহার করতে পারি। আরো কিছু বায়োলজিক্স আছে, যেমন অ্যান্টি ইন্টারলিউকিন 12-23, অ্যান্টি ইন্টারলিউকিন 17, যেমন সেকুকিনুমাব, ইউস্টেকিনুমাব, এগুলো ব্যবহার করা হতে পারে। জেনাস কাইনেস ইনহিবিটর বা সংক্ষেপে জ্যাক ইনহিবিটর, যেমন টোফাসিটিনিব, এই সমস্ত ড্রাগ ব্যবহার করা যেতে পারে। তো ট্রিটমেন্ট মডালিটি যদি বলবেন যে স্যার নন ফার্মাকোলজিক্যাল অ্যান্ড প্রিভেন্টিভ থেরাপি, নাম্বার 2 হচ্ছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। নন ফার্মাকোলজিক্যাল গুলো তো বলেছি দুবার। ফার্মাকোলজিক্যাল গুলোর মধ্যে এনএসএডি, ইন্টারআর্টিকুলার গ্লুকোকর্টিকয়েড, ডিজিজ মডিফাইং ড্রাগের মধ্যে সালফাসালাজিন, তারপরে হচ্ছে এনটিটিএনএফ বা টিউমার নেক্রোসিস ফ্যাক্টর ইনহিবিটর, তারপরে আছে জ্যাক ইনহিবিটর। আমি শুধু হেডিং গুলো আবার বলে দিলাম, তাহলে এভাবে আপনি আনসারটি করতে পারেন। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা যাই। সম্ভবত এই কোশ্চেনেরই কনসিকুয়েন্স কোশ্চেন বা ধারাবাহিকভাবে পরবর্তীতে জিজ্ঞেস করা হতে পারে যে হোয়েন টু স্টার্ট বায়োলজিক্স, মানে আমরা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসের পেশেন্টদের বায়োলজিক্স কখন দিব। একটু আগে কিন্তু আমার এটার বোধহয় আনসার দিয়ে দেওয়া হয়ে গেছে। তবু যদি মানে তারপরে জিজ্ঞেস করা হয় যে বায়োলজিক্স কখন দেওয়া হয়, তো এটা একটা সারপ্রাইজিং কোশ্চেন। আমি জানি না কে এই কোশ্চেনটি করেছেন। আপনাদের মানে ফাইনাল প্রোভে কিন্তু এরকম কোশ্চেন জিজ্ঞেস করা উচিত না, কিন্তু কারণ হচ্ছে এটা কিন্তু খুবই হার্ড কোশ্চেন। এটা অ্যাকচুয়ালি পোস্ট গ্রাজুয়েশন করার সময় এটা জিজ্ঞেস করা উচিত, যেমন এমডি পরীক্ষা বা এফসিপিএস পরীক্ষার সময় হয়তো বা এটা জিজ্ঞেস করতে পারে। আপনাদের জিজ্ঞেস করার কথা না, কিন্তু তবু যদি জিজ্ঞেস করে তাহলে আপনারা বলতে পারেন যে হোয়েন টু স্টার্ট বায়োলজিক্স। আমি যদি রিউমাটোলজিক পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি বলি যে কখন বায়োলজিক্স শুরু করা হয়, মানে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসের পেশেন্টের বেলায়, সেক্ষেত্রে আপনি অ্যান্সারটা দিতে পারেন যে নাম্বার 1 হচ্ছে কিছু শর্ত পূরণ করতে হবে, যেমন ডায়াগনোসিস কনফার্ম হতে হবে। তার মানে 1 নাম্বার হচ্ছে কনফার্ম ডায়াগনোসিস। তারপরে কি হতে পারে, কনফার্ম ডায়াগনোসিস। নাম্বার 2 হচ্ছে অ্যাক্টিভ ডিজিজ, ডিজিজের অ্যাক্টিভিটি হাই থাকতে হবে। সেই অ্যাক্টিভ ডিজিজ কিভাবে বোঝা যাবে, দুটো টুল দিয়ে এই ডিজিজ অ্যাক্টিভিটি মেজার করা হয়, একটা হচ্ছে আজডাস আর একটা হচ্ছে বাসডাই। আজডাস হচ্ছে, আমি সংক্ষেপে বললাম, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস ডিজিজ অ্যাক্টিভিটি স্কোর। বাসডাই হচ্ছে বাত অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস ডিজিজ অ্যাক্টিভিটি ইন্ডেক্স। তো এগুলো যদি মনে না রাখতে পারেন তাহলে আমি বলবো যে বাসডাই যদি স্কোর 4 এর বেশি হয়
এবং আসডাস স্কোর যদি 2.1 এর বেশি হয় তাহলে আমরা বলি অ্যাক্টিভ ডিজিজ। যাক, এটা মনে না রাখতে পারলে আপনি শুধু মনে রাখবেন অ্যাক্টিভ ডিজিজ। তার মানে ফার্স্ট শর্ত হচ্ছে ডায়াগনোসিস কনফার্ম হতে হবে, নাম্বার 2 হচ্ছে অ্যাক্টিভ ডিজিজ থাকতে হবে। তৃতীয় শর্ত বা শেষ শর্ত হচ্ছে যে ট্রিটমেন্ট ফেইলার, অর্থাৎ এর আগের যে ট্রিটমেন্ট গুলো আছে সেই মডালিটি গুলো ফেইলার হতে হবে, অর্থাৎ এনএসএডি, তারপরে হচ্ছে ইন্টারআর্টিকুলার স্টেরয়েড, তারপরে ডিজিজ মডিফাইং ড্রাগ যেমন সালফাসালাজিন, এইগুলো যখন ফেইল করবে তখন আমরা বায়োলজিক্স দেব। তার মানে তিনটা শর্ত আমাদেরকে পূরণ করতে হবে: কনফার্ম ডায়াগনোসিস, অ্যাক্টিভ ডিজিজ, নাম্বার 3 হচ্ছে ট্রিটমেন্ট ফেইলার অফ প্রিভিয়াস মডালিটি। এর আগের মডালিটি গুলোর ফেইলার হলে তখন আমরা বায়োলজিক্স শুরু করতে পারি। কনসেপশন ক্লিয়ার হলো? কি কি বলেছি? যে ডায়াগনোসিস কনফার্মেশন, অ্যাক্টিভ ডিজিজ এবং এর আগের ট্রিটমেন্ট ফেইলার, মানে ডিজিজ মডিফাইং ড্রাগ, তারপরে ব্যথার ওষুধ, এগুলো ফেল করলে তারপরে আমরা বায়োলজিক্স দেব। ঠিক আছে, বোধহয় বুঝতে পেরেছেন। এখন এরপরে একটু রিমাটয়েড আর্থ্রাইটিসের একটা সিনারিও এখানে বলা আছে যে রিমাটয়েড আর্থ্রাইটিস সিনারিও, ক্রাইটেরিয়া অফ রিমাটয়েড আর্থ্রাইটিস, ট্রিটমেন্ট, হাউ টু ফলো আপ, মেথোডেক্সের ট্রিটমেন্ট। আচ্ছা, ঠিক আছে, আমি রিমাটয়েড আর্থ্রাইটিসের যে লেকচারটা নিয়েছি সেখানে কিন্তু ক্রাইটেরিয়া অফ রিমাটয়েড আর্থ্রাইটিস আমরা মানে বলেছি। ডেভিডসন মেডিসিন বা ক্লিনিক্যাল যে কোনো মেডিসিনের প্রত্যেকটা বইয়ে কিন্তু আমেরিকান কলেজ অফ রিউমাটোলজি বা এশিয়ার ক্রাইটেরিয়া অফ রিমাটয়েড আর্থ্রাইটিস বক্স করে সুন্দর করে দেওয়া আছে। আপনারা কিন্তু এটা বই থেকে পড়ে নিলে ভালো মনে থাকবে। তো যেহেতু কোশ্চেনটি করা হয়েছে, আমি তাহলে এখন আমি একটু বলি যে ক্রাইটেরিয়াটা আসলে 4টা ডোমেইনে ভাগ করে করা হয়েছে। 4টা ডোমেইন, 4টা ভাগে ভাগ করা হয়েছে। সেটা হলো কিরকম? 1 নম্বরে বলা ছিল যে জয়েন্ট ইনভলভমেন্ট। সরি, জয়েন্ট ইনভলভমেন্টে বলা হয়েছে যদি একটা মিডিয়াম বা লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট হয় তাহলে স্কোর হবে 0 যদি 2 থেকে 10টা মিডিয়াম বা লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট হয় তাহলে আমাদের স্কোর দিব আমরা 1 বা 1। যদি 2 থেকে 10টা লার্জ জয়েন্ট যদি ইনভলভমেন্ট হয় বা মিডিয়াম জয়েন্ট যদি ইনভলভমেন্ট হয় তাহলে স্কোর হবে 1। কিন্তু যদি 1 থেকে 3টা স্মল জয়েন্ট ইনভলভমেন্ট হয়, 1 to 3 স্মল জয়েন্ট, তাহলে স্কোর হবে 2। যদি 4 to 10 মানে 4 থেকে 10টা স্মল জয়েন্ট ইনভলভমেন্ট হয় তাহলে আমরা স্কোর দেব 3। স্মল জয়েন্ট যদি 4 থেকে 10টা স্মল জয়েন্ট ইনভলভমেন্ট হয়, স্কোর 3। আর যদি 10টা জয়েন্টের বেশি ইনভলভমেন্ট হয়, সেখানে একটা স্মল জয়েন্ট থাকলেই হবে, সেক্ষেত্রে আমরা স্কোরিং করব, স্কোর দিব 5। তাহলে এই একটা ডোমেইন শেষ। নেক্সট ডোমেইন হলো যে সেরোলজি, অর্থাৎ রিমাটয়েড ফ্যাক্টর অথবা এনটিসিসিপি। এটা যদি নেগেটিভ থাকে তাহলে স্কোর হবে 0। এটা যদি লো পজিটিভ হয়, মানে 2 গুণের কম যদি হয় তাহলে আমরা স্কোর দিব 2। আর যদি এটা মানে হাই পজিটিভ হয়, মানে টাইটার অনেক বেশি যদি হয় তাহলে আমরা স্কোর দিব 3। সেকেন্ড ডোমেইন শেষ। থার্ড ডোমেইন হচ্ছে একিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট, মানে ইএসআর বা সিএসি। এটা যদি নর্মাল থাকে স্কোর 0 হবে, এটা যদি হাই থাকে তাহলে স্কোর হবে 1। থার্ড ডোমেইন শেষ। এরপরে ফোর্থ ডোমেইন, ডিউরেশন অফ সিমটম। যদি ডিউরেশনটা 6 সপ্তাহ কম হয় তাহলে স্কোর হবে 0। যদি ডিউরেশন 6 সপ্তাহ বেশি হয়, মানে পেশেন্টের সিমটম, তাহলে হবে স্কোর 1। তো এই যে স্কোরিং করলাম, এই স্কোর সব মিলিয়ে যদি আমরা যোগ করি, যদি 6 এর বেশি হয় তাহলে সেই পেশেন্টকে ক্লাসিফাই করতে পারবো অ্যাজ রিমাটয়েড আর্থ্রাইটিস। এটা কিন্তু ক্লাসিফাই করা, নট ডায়াগনোসিস করা। ক্লাসিফাই করা মানে হচ্ছে রিসার্চ পারপাজে, গবেষণার পারপাজে এই পেশেন্টদেরকে আমরা রিমাটয়েড আর্থ্রাইটিস হিসেবে গবেষণা করতে পারবো। এটা হলো ক্রাইটেরিয়া, এশিয়ার ক্রাইটেরিয়া বা এশিয়ার ইউলার ক্রাইটেরিয়া অফ রিমাটয়েড আর্থ্রাইটিস। এখন ট্রিটমেন্ট, রিমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট তো আসলে অনেক বড় কোশ্চেন। তো ওকে, আপনারা যদি কোশ্চেন করা হয় কিভাবে ট্রিটমেন্ট করতে হয়, তাহলে আপনারা অ্যাগেইন দুটো ভাগে ভাগ করতে পারেন। বলতে পারেন যে
নন ফার্মাকোলজিক্যাল অ্যান্ড প্রিভেন্টিভ ট্রিটমেন্ট। নেক্সট 2 হচ্ছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টে কি কি আছে আমি আবার ওই স্পন্ডাইল আর্থ্রাইটিসের ট্রিটমেন্টের মতোই বলতে হবে। ডিজিজ এডুকেশন, এখানে এক্সারসাইজ আছে, ফিজিক্যাল থেরাপি আছে এবং এরকম ভ্যাকসিনেশন আছে। কোমরবিডিটি কিছু ট্রিটমেন্ট আছে। ভ্যাকসিনেশন বলতে আগে যে ভ্যাকসিনেশন গুলো আমি বলেছি ঠিক ওগুলো, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, হেপাটাইটিস বি। কিছু কোমরবিডিটি আছে যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, এগুলো যদি থাকে, ডিসলিপিডিমিয়া, এগুলোর ট্রিটমেন্ট ভালোভাবে করতে হবে কারণ রিমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টদের কিন্তু এই হার্ট অ্যাটাকের ঝুঁকি বা স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে। ওকে, তা এগুলো হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। নেক্সট হচ্ছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের অপশন গুলো কি কি আছে? অ্যাগেইন এখানে এনএসএডি আছে, এখানে লো ডোজ প্রেডনিসোলন বা লো ডোজ স্টেরয়েড রয়েছে, তারপরে ডিজিজ মডিফাইং কিছু ড্রাগ রয়েছে এবং ডিজিজ মডিফাইং ড্রাগ ফেল করলে সেক্ষেত্রে আমরা বায়োলজিক্স ট্রিটমেন্ট অথবা জেনাস কাইনেস ইনহিবিটর বা জ্যাক ইনহিবিটর আমরা ব্যবহার করতে পারি। এগুলো হলো হেডিং। তো যদি ডিজিজ মডিফাইং ড্রাগ সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে ডিজিজ মডিফাইং ড্রাগ কি কি আছে, সেক্ষেত্রে 1 নম্বরে বলবেন যে ডিজিজ মডিফাইং ড্রাগ গুলোর মধ্যে মেথোট্রেক্সেট, 2 নম্বরে সালফাসালাজিন, 3 নম্বরে লেফট্রোনোমাইড, 4 নম্বরে হাইড্রোক্সিক্লোরোকুইন। আর বায়োলজিক্স ট্রিটমেন্টের মধ্যে কি কি আছে? ওই যে আমরা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে বলেছিলাম টিউমার নেক্রোসিস ফ্যাক্টর ইনহিবিটর, সেগুলো আছে। তো সেগুলোর বাইরেও এখানে আরো অনেক ধরনের আরো 2-1টি মানে বায়োলজিক্স ব্যবহার করা যেতে পারে, যেমন টোসিলিজুমাব, অ্যান্টি-ইন্টারলিউকিন 6। আচ্ছা, নেক্সট হচ্ছে যে হাউ টু ফলো আপ এ পেশেন্ট উইথ ফলো আপ মেথোট্রেক্সের ট্রিটমেন্ট, মানে ডিজিজ মডিফাইং ড্রাগ দিলে কিভাবে রোগীকে ফলো আপ করতে হয়। এটা একটা ভালো কোশ্চেন। তো এটার আনসার হচ্ছে যে আমরা প্রথম 3 মাসের বেলায় প্রতি 1 মাস পর পর ফলো আপ করবো। 1 মাস পর পর প্রথম 3 মাস রোগীকে ফলো আপ করবো। পরবর্তীতে প্রতি 3 মাস পর পর রোগীকে আমরা ফলো আপ করবো। কি ইনভেস্টিগেশন দিয়ে ফলো আপ করবো? একটা ফুল ব্লাড কাউন্ট বা সিবিসি, একটা এসজিপিটি এবং একটা সিরাম ক্রিয়েটিনিন। কারণ আমরা দেখবো যে ড্রাগের কারণে পেশেন্টের লিভার ফাংশন অ্যাবনর্মাল হচ্ছে কিনা, পেশেন্টের রেনাল ফাংশন অ্যাবনর্মাল হচ্ছে কিনা এবং পেশেন্টের বোন ম্যারো সাপ্রেশন হচ্ছে কিনা। অর্থাৎ সিবিসি, এএলটি, ক্রিয়েটিনিন, এই 3টে টেস্ট দিয়ে আমরা 3 মাস পর পর রোগীকে ফলো আপ করবো। কিন্তু প্রথম 3 মাস আমরা প্রতি মাসে পেশেন্টকে ফলো আপ করবো। হোয়াট আর দি কজেস অফ ইমিউনোডেফিসিয়েন্সি, মানে রিমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টের বেলায় কেন ইমিউনোডেফিসিয়েন্সি হয়? ওকে, এটা একটা ভালো কোশ্চেনই আমি বলবো। তো রিমাটয়েড আর্থ্রাইটিস ইটসেলফ একটা অটো ইমিউন ডিজিজ, ডিজিজ ইটসেলফ একটা ইমিউনোডেফিসিয়েন্সি স্টেট। তার মানে ডিজিজ ইটসেলফই হচ্ছে ইমিউনোডেফিসিয়েন্সির কারণ। তো এছাড়া আমরা যে সমস্ত ড্রাগ ব্যবহার করি, যেমন ডিজিজ মডিফাইং ড্রাগ কি কি আছে? মেথোট্রেক্সেট, সালফাসালাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, লেফট্রোনোমাইড, এগুলো ইমিউনিটি আরো কমিয়ে দেয়। যদিও হাইড্রোক্সিক্লোরোকুইন ইমিউনোডেফিসিয়েন্সি করে না, কিন্তু আদার যে ডিজিজ মডিফাইং ড্রাগ রয়েছে এবং আমরা যে গ্লুকোকর্টিকয়েড বা স্টেরয়েড ইউজ করি সেগুলো ইমিউনোডেফিসিয়েন্সি করে থাকে। ওকে, নেক্সট একটা সিনারিও বলা আছে যে ওরাল আলসার ইন এ উমেন, হোয়াট শুড ইউ থিঙ্ক অফ। এটা একটা অনেক বড় মানে ভেগ কোশ্চেন হয়ে গেল যে একটা একজন ফিমেল পেশেন্ট যার ওরাল আলসার, এটা আসলে অনেক কারণ হতে পারে, কিন্তু রিউমাটোলজির পার্সপেক্টিভে যদি কোশ্চেনটি করা হয়ে থাকে তাহলে আপনারা আনসার করতে পারেন, মানে টিচার আপনার এক্সামিনার আপনার কাছে শুনতে চাচ্ছে যে আপনি এসএলই বলেন কিনা, কারণ এসএলই তে ওরাল আলসার হয়। তো আপনি 1 নম্বরে এসএলই বলবেন যে স্যার আলসার তো রিউমাটোলজির পয়েন্ট অফ ভিউ থেকে অনেক কারণেই হতে পারে। তো 1 নম্বরে যেমন সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, এটাই আসলে স্যাররা শুনতে চাচ্ছেন। তো এই আপনি বলবেন যে সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস 1 নম্বর। এছাড়া ভাস্কুলাইটিসেও এরকম হতে পারে, যেমন বেসেটস ডিজিজ, তারপরে শোগ্রেন সিনড্রোমে ওরাল আলসার থাকতে পারে। তো
এগুলো ছাড়াও কিন্তু মানে আরো অনেক কারণে কিন্তু মানে রিমাটোলজির বাইরে কিন্তু অনেক কারণে এরকম ওরাল আলসার ডেভেলপ করতে পারে। তার মানে আপনি বলবেন যে স্যার সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, ভাস্কুলাইটিস, বেসেস ডিজিজ, শোকজেন সিনড্রোম এবং রিমাটোলজি ডিজিজের বাইরে অনেক কারণে হতে পারে, যেমন ইনফেকশন, অনেক রকমের ইনফেকশন আছে, হার্পিস লেবিয়ালিস, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, প্যারাসাইটিক ইনফেকশন, তারপর অ্যাপথাস আলসার হতে পারে, নিউট্রিশনাল কিছু ডেফিসিয়েন্সি আছে যেমন আয়রন, ভিটামিন বি 12, জিঙ্ক, এগুলোতেও কিন্তু পেশেন্টের ওরাল আলসার ডেভেলপ করতে পারে। এরপরে এসএলই কনসিকুয়েন্স কোশ্চেন হিসেবে এখানে আছে হট প্রবলেম না অ্যান্ড এসএলই উম্যান ওয়ান্টস টু বি প্রেগনেন্ট, হোয়াট ড্রাগ শুড বি অ্যাডভাইসড। মানে প্রেগনেন্ট পিরিয়ডে কোন কোন ড্রাগ এসএলই রোগীদের জন্য সেফ। ওকে, তো এসএলইর মধ্যে প্রেগনেন্সিতে যে সমস্ত ড্রাগ সেফ তার মধ্যে একটা হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন, 2 নম্বর হচ্ছে অ্যাজাথায়োপ্রিন। পেশেন্টের লো ডোজ প্রেডনিসোলোনও প্রেগনেন্সিতে সেফ। নাম্বার 4 এনএসএডি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ 24 সপ্তাহ পর্যন্ত সেফ। তার মানে কি কি ড্রাগ সেফ? 1 নম্বরে হাইড্রোক্সিক্লোরোকুইন, 2 নম্বরে অ্যাজাথায়োপ্রিন, 3 নম্বরে লো ডোজ প্রেডনিসোলন, 4 নম্বরে NSAID up to 24 weeks of gestation. Next question is what problems will a married girl with SLE face? একটা মেরিড গার্লের SLE ফেসে কি কি প্রবলেম হতে পারে? কোশ্চেনটা ঠিক আমি ভালো বুঝতে পারলাম না, আসলে এটা দিয়ে কি ধরনের আনসার আস্ক করা হয়েছে আমি জানি না। তবে যেটা বলতে পারেন যে একটা মেরিড গার্লের যখন SLE ফেস হয় তখন আপনি আনসারটা এভাবে দিতে পারেন যে SLE পেশেন্টদের প্রেগনেন্ট হওয়ার আগে রোগটাকে রিমিশনে যেতে হবে, অর্থাৎ উইদাউট রিমিশন পেশেন্ট প্রেগনেন্ট হবে না। এবং কিছু ড্রাগ আছে যেমন কন্ট্রাসেপটিভ, সেই কন্ট্রাসেপটিভ কিছু ড্রাগ আছে যেগুলো লুপাস ক্লিয়ার করতে পারে, SLE রোগটাকে অ্যাক্টিভ করে দিতে পারে। এবং কিছু ড্রাগ রয়েছে যেগুলো প্রেগনেন্সিতে অ্যাভয়েড করা হয়, এই সম্পর্কে বলতে পারে। ওকে, আরেকটা কোশ্চেন আছে যে you are married and SLE facing infertility problem, where will you go? মানে আপনি ইনফার্টিলিটির জন্য কোথায় গিয়ে ট্রিটমেন্ট করবেন, সম্ভবত এরকম মিনিং করা হয়েছে। তো ইনফার্টিলিটির ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি এখানে যেটা করতে হবে যে একজন গাইনিকোলজিস্ট এবং একজন রিউমাটোলজিস্ট এর আন্ডারে থাকতে হবে। একজন গাইনিকোলজিস্ট এবং একজন রিউমাটোলজিস্টের ক্লোজ সুপারভিশনে আপনার এই ট্রিটমেন্টটা নিতে হবে। সম্ভবত এরকম আনসার মে বি এক্সপেক্টেড ফ্রম দি এক্সামিনার। আমরা অনেক কোশ্চেনের আনসার একটু দিয়ে পেলাম, তো আরো কোশ্চেন আছে। এখন তো দেখলাম যে কোশ্চেন আনসার শেষ হচ্ছে না, তো যাই হোক আমরা আরো 2-1টি কোশ্চেন আনসার দিয়ে আজকের ক্লাস শেষ করার চেষ্টা করি, শেষ করব। তো যাই হোক এই স্লাইডে আরেকটি কোশ্চেন আছে, সেটা হলো a 60-year-old lady presented with swelling and tenderness of left knee joint. Examination revealed restriction of movements and effusion of the joint. মানে 60, মানে কি ইনফরমেশনটা কি? রোগীর বয়স হচ্ছে 60 বছর এবং জেন্ডার হচ্ছে ফিমেল। তার সমস্যাটা কি? সোয়েলিং অ্যান্ড টেন্ডারনেস অফ লেফট নি জয়েন্ট, মানে বাম পাশের হাঁটু ব্যথা এবং ফুলা। এক্সামিনেশনে রেস্ট্রিকশন আছে জয়েন্টের এবং মুভমেন্টের রেস্ট্রিকশন আছে এবং ইফিউশন আছে, মানে জয়েন্ট সোয়েলিং আছে বা প্যাটেলার ট্যাপ আছে। তো এটার সম্পর্কে বলা হচ্ছে হোয়াট ইজ ইউর ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এখন যেহেতু বয়স 60 ইয়ার, মানে অনেক বেশি বয়স্ক লেডি এবং একটা নি জয়েন্ট ইনভলভমেন্ট হয়েছে, তাহলে আমাদের যেহেতু এখানে লোকাল রাইজ অফ টেম্পারেচার বলেনি, মর্নিং স্টিফনেস বলেনি, তাহলে আমাদেরকে সাধারণত বোঝানো হয়েছে যে পেশেন্টের ইনফ্লামেটরি আর্থ্রাইটিস না, কি হতে পারে? আপনারা বলবেন মোস্ট লাইকলি দি ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইজ অস্টিওআর্থ্রাইটিস।
তো এখন এরপরে কোশ্চেন হচ্ছে হোয়াট ইনভেস্টিগেশন উড ইউ সাজেস্ট ফর দিস পেশেন্ট? আপনি কি ইনভেস্টিগেশন করবেন? তো অস্টিওআর্থ্রাইটিসের ইনভেস্টিগেশন বলতে আমরা যেহেতু ট্রিটমেন্ট দিব এনএসএডি, তাহলে আমাদের লিভার ফাংশন এবং কিডনি ফাংশন অর্থাৎ এসজিপিটি এবং ক্রিয়েটিনিন করতে হবে, এবং জয়েন্টের স্ট্যাটাস দেখার জন্য আমরা একটা এক্স-রে নি জয়েন্ট করতে পারি এবং একটা আল্ট্রাসোনোগ্রাম অফ দি নি জয়েন্ট করতে পারি। আল্ট্রাসোনোগ্রাম করে আমরা দেখতে পারি যে কার্টিলেজের রিডাকশন কেমন, অস্টিওফাইট আছে কিনা, এবং আদার ফিচার আছে কিনা। তাহলে এসজিপিটি, ক্রিয়েটিনিন, একটা এক্স-রে এবং একটা আল্ট্রাসোনোগ্রাম অফ দি জয়েন্ট। গিভ দি ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট ইন ফেভার অফ ইউর ডায়াগনোসিস, মানে আপনি কি ট্রিটমেন্ট দিবেন? অস্টিওআর্থ্রাইটিসের ট্রিটমেন্টকে ডেসক্রাইব করতে গেলে সাধারণত বলা হয় যে কিছু নন ফার্মাকোলজিক্যাল বা লাইফস্টাইল মডিফিকেশনের ম্যানেজমেন্ট রয়েছে, আর হচ্ছে কিছু ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট রয়েছে। নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে যেমন হাঁটুতে বারবার নি বেন্ডিং, কমপ্লিট বেন্ডিং এবং হাঁটুতে টুইস্টিং মুভমেন্ট যে সমস্ত হয় সেগুলো করা যাবে না, যেমন হাঁটু মুড়ে বসা বা হাঁটু ভাঁজ করে বসা। এগুলো যে সমস্ত কাজে এই সমস্ত মানে হাঁটু ভাঁজ করতে হয় বা বেন্ড করতে হয় বা হাঁটুতে টুইস্টিং মুভমেন্ট হয়, সেইগুলো চেয়ারে বা টুলে বসে করতে হবে, যাতে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল থাকে এবং ফুল বেন্ডিং যাতে না হয়। এগুলো করতে হবে। খুব বেশি অতিরিক্ত হাঁটাহাঁটি, সিঁড়ি দিয়ে ওঠা এগুলো ব্যবহার করবে না। লাঠি ব্যবহার করতে পারে এবং কিছু অ্যাসিস্টেড ডিভাইস ব্যবহার করতে পারে। হিট কোল্ড অ্যাপ্লিকেশন করে জয়েন্টের পেইন কমানোর ট্রাই করা যেতে পারে। আর ট্রিটমেন্টের মধ্যে আছে অ্যাকচুয়ালি এনএসএইডি, মানে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে এনএসএইডি দেওয়া যেতে পারে এবং কিছু অ্যানালজেসিক দেওয়া যেতে পারে। অ্যানালজেসিকের মধ্যে যেমন প্যারাসিটামল, ট্রামাডল এগুলো ব্যবহার করা যেতে পারে। তো এখন মানে আরো অনেক কোশ্চেন আছে, আমরা বোধহয় খুব একটা বেশি কোশ্চেনে যেতে পারিনি আজকে, খুব একটা বেশি আনসার করতে পারিনি, সম্ভবত 20টা-25টার মতো কোশ্চেন আমরা আনসার দিয়ে ফেলেছি। সময় অনেক পার হয়ে গেছে, আমি আজকের মতো আপনাদেরকে আর বোধহয় আজকে আর কোনো কোশ্চেন আলোচনা করতে চাচ্ছি না। তো যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে করতে পারেন। আমি এই আনসার গুলোর পার্সপেক্টিভে আমি যদি আর কোনো আনসার কোনো কোশ্চেন থাকে আপনারা বলুন, আমি আনসার দিয়ে দিচ্ছি। এছাড়া আমি পরবর্তীতে বাকি যে কোশ্চেন গুলো আমার কাছে মানে পাঠানো হয়েছে, আমি পরবর্তীতে আমি দেখে দেখে আরেকটি ক্লাসে আমরা ডিসকাস করব। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যদি কোনো কোশ্চেন থাকে কারো আমাকে বলতে পারেন, বা কোশ্চেন থাকলে করুন, আমি আনসার দিয়ে দিতে পারি। ওকে, তাহলে আজকের মতো আমি ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। আমাদের আসলে অনেক কোশ্চেনের রিকোয়েস্ট রয়েছে, সেগুলো আজকের এই লেকচারে আর সম্ভব হবে না। পরবর্তীতে আমরা বাকি যে সমস্ত কোশ্চেন রয়েছে সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। গুড নাইট এভরিবডি।